আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের এই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান স্পেশাল ক্লাসে যারা অংশগ্রহণ করছেন, করবেন অথবা যারা ইতিমধ্যে এসেছেন সবার প্রতি জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাসে উপস্থিত হয়েছি বা যেই ক্লাসটা করতে যাচ্ছি, যাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাস, আমরা কেউ চাই না এই ক্লাসটা আবার করতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বলা চলে বা সৃষ্টিকর্তার ইচ্ছা অথবা নিজের গাফলতি অথবা নিজের দুর্বলতা, বিভিন্ন কারণে আজকে আমাদের এই ক্লাসটায় অংশগ্রহণ করতে হচ্ছে। আমরা এখানে যারা আছি, আমার বিশ্বাস আমরা কেউ চাই নাই এই ধরনের ক্লাস এই বছর আবার করতে। আমরা সবাই চেয়েছিলাম যে আমরা এবছর সেকেন্ড টাইমের জন্য ক্লাস না করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে বন্ধুবান্ধবদের সাথে একসাথে ক্লাস করব, সেই স্বপ্ন নিয়ে আমরা গত বছর পড়াশোনা করেছিলাম। কিন্তু ভাগ্য সহায় হয়নি, অথবা সৃষ্টিকর্তা হয়তো আপনার জন্য ভালো কিছু চান, অথবা আপনি যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেননি, অথবা আপনার জীবনে হয়তো কোনো দুর্বিষহ ঘটনা ঘটে গেছে সেই সময়, যার কারণে আপনি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ক্লাস করার পরিবর্তে আজকে আমার সাথে অনলাইনে ক্লাস করতেছেন। তো যারা আজকে আমার সাথে ক্লাসে উপস্থিত হয়েছেন, আমরা চেষ্টা করব যে আগামী বছর যাতে আপনারা কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে ক্লাস করতে পারেন, এবং আপনার বন্ধুবান্ধব, আপনার ছোট ভাই বোন যারা আছে এদেরকে যাতে আপনি পরামর্শ দিতে পারেন কিভাবে পড়াশোনা করলে আপনার দ্বিতীয়বার জন্য পড়াশোনা করতে হবে না, প্রথমবারই ভালো কিছু করা সম্ভব হবে। পাশাপাশি আজকে যে আপনাদের একটু গাইডলাইনমূলক ক্লাসটা নেওয়া হচ্ছে, সেই গাইডলাইনমূলক ক্লাস সম্পর্কে আপনি আপনার ছোট ভাই বোনদেরকে বলতে পারবেন, পরামর্শ দিতে পারবেন যে আসলে কি করা উচিত। ঠিক আছে? তো আজকে হ্যাঁ, অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা ভালো আছেন। যারা সালাম দিবেন সামনে তাদেরকেও ওয়ালাইকুম আসসালাম। যেহেতু অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছেন, আরও হবেন ইনশাল্লাহ। আমাদের এই ক্লাসগুলো অনেকেই দেখে থাকেন, লাইভ ক্লাসে হয়তো 200, 300, 500, 1000 হয়ে থাকেন। আবার অনেকেই বিভিন্ন গ্রুপে শেয়ার দেওয়ার ফলে প্রায় 10 থেকে 15,000, 20,000 মানুষ এই ক্লাসগুলো আমাদের দেখে থাকেন। তো আজকের যে উদ্দেশ্যে আমাদের এই ক্লাসটা আমি বোর্ডে দেখাচ্ছি, দেখেন, সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞানের স্পেশাল ক্লাস। তো আজকের এই ক্লাসটায় আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসেন। প্রথমে আমরা যে বিষয়টা দেখব, দেখেন, আমাদের যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে, তো সেই বিশ্ববিদ্যালয়গুলো আমরা একটু এক নজরে দেখে নিচ্ছি। তো আমরা যদি দেখি যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি, সেখানে আমাদের ভর্তির সুযোগ থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে। তারপর আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত যে 24টি বিশ্ববিদ্যালয় আছে, এই সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে। তো যেহেতু আমাদের এই সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে, আজকে আমরা যে কাজটা করব, তো সেকেন্ড টাইম ভর্তির ক্ষেত্রে বা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পরীক্ষা দিব, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, কিভাবে আগাতে পারি, কি ধরনের প্রশ্ন হয়, কিভাবে প্রস্তুতি নিতে হবে সাধারণ জ্ঞানের জন্য, সর্বোপরি একটা আপনাদের উদ্দেশ্যে একটা গাইডলাইন থাকবে ইনশাল্লাহ, একটা পরামর্শ থাকবে। আমার বিশ্বাস আপনারা যদি এই বিষয়গুলো ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সাধারণ জ্ঞানে অন্তত আর যাই হোক খারাপ করবেন না, ভালো করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সাধারণ জ্ঞানে ভালো করবেন ইনশাল্লাহ। তো অনেকেই আবার নতুন করে যুক্ত হচ্ছেন, অনেকেই হবেন যুক্ত অনেকেই সালাম দিচ্ছেন। আমি আবারও বলি সবার উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই বলে নিয়েছি, অনেকে হয়তো ছিলেন না আমার সাথে ক্লাসে। আজকে আমরা যেই ক্লাসটায় অংশগ্রহণ করছি বা আমরা যে ক্লাসে যুক্ত হয়েছি, আমরা কেউ চাই নাই আজকের এই ক্লাসটায় যুক্ত হইতে। আমরা চেয়েছিলাম যে আমরা একটা ক্লাসে যুক্ত হব, যেই ক্লাসে আমরা আমাদের পরামর্শগুলো আমাদের জুনিয়রদেরকে দিব, কিন্তু ভাগ্য সহায় হয়নি বলে সৃষ্টিকর্তা বা আমাদের যে প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতি নিতে পারি নাই বলে আজকে আমাদের এই ক্লাসটায় অংশগ্রহণ করতে হচ্ছে। যে আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো দেখেন, আমরা সেকেন্ড টাইম ভর্তির জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমার সুযোগ থাকছে। এরপরে আসেন আমরা যে বিষয়গুলো দেখব,
এই যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিচ্ছি বা দিব, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে গেলে একটা একটা বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলি। প্রথমে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা, আপনারা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন, তাদের অনেকেরই প্রধান মানে মেইন টার্গেট থাকে, প্রথম পছন্দ থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকে সবারই মোটামুটি প্রথম পছন্দ। তো সেই জন্য আমরা প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা নিয়ে একটু কথা বলি। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আপনি বি ইউনিটে পরীক্ষা দেন, অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের যদি আপনি পরীক্ষা দেন, সেখানে আপনার কতটুকু জিপিএ প্রয়োজন, এই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 3.50 থাকতে হবে। তবে যদি আপনি আইন নিয়ে পড়তে চান তাহলে 4.4 ন্যূনতম 4.48 থাকা লাগবে আপনার, ঠিক আছে? এই বিষয়গুলো আপনার থাকা লাগবে। তো সেখানে আপনি যদি মান বন্টনটা দেখতে পাবেন যে এখানে আপনার সাধারণ জ্ঞানে, সরাসরি সাধারণ জ্ঞানে আপনার 15 নাম্বার থাকে। যৌক্তিক বিশ্লেষণ বা মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন থাকে হচ্ছে মানে 5টা। আর ম্যাথমেটিক্যাল রিজনিং যেটাকে বলা হয়, জ্ঞানিতিক যুক্তি, সেখানে থাকে 20 নাম্বার। তো সাধারণ জ্ঞানের যে 15 নাম্বার থাকে, এগুলো কোত্থেকে থাকে, কিভাবে পড়াশোনা করতে হবে, হ্যাঁ, এই সাধারণ জ্ঞানের কোন টপিকগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, এরকম একটা পিডিএফ আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের একটা ফাইনাল একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনাদেরকে একটা দেখেন, আমরা কিছু আমাদের যেই ফোকাসের, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সম্প্রতি মানে গত বছরের শেষ দিকে ফোকাসে একটা মানে মানে বিশেষজ্ঞ প্যানেল নিয়োগ করা হয়েছে, যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসতে পারে, এই সকল বিষয় সংক্রান্ত একটা গবেষক প্যানেল তৈরি করা হয়েছে। তারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকেন। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আবার সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, সবার উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা পিডিএফ দেখে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে। আপনারা যদি দেখতে চান, আপনাদেরকে জাস্ট একটা নজির দেখাই। তো আমাদের এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, কোশ্চেন অ্যানালাইসিস জিকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমাদের লেকচার শিটের কত নাম্বার লেকচারে আছে, কত নাম্বার পেজে আছে, এগুলোর একটা সামগ্রিক বিশ্লেষণ এখানে দেওয়া আছে। দেখেন, আমরা যদিও জাহাঙ্গীরনগর দিয়ে শুরু করেছি, এখানে বিইউপিটা আগে চলে আসছে। তো আমরা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোত্থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা প্রত্যেকটা সবগুলো বিষয় আপনার এখানে দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। আমাদের যে অ্যানালাইসিস, আমাদের যে বিশ্লেষক প্যানেল আছে, বিশেষজ্ঞ প্যানেল আছে, ওনারা এই বিষয়গুলো তৈরি করে থাকেন। হ্যাঁ, ওনারা এই বিষয়গুলো তৈরি করে থাকেন যে এই কোত্থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কোন শিফটে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কয়টা প্রশ্ন আসে, এই সবগুলো বিষয় এরকম দেওয়া আছে। তো ইনশাল্লাহ যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভর্তি হয়ে যান যতটুকু সম্ভব দ্রুত। কারণ 26 তারিখ থেকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, আপনাদের মানে মানে ফাইনাল প্রস্তুতির ক্লাস শুরু হতে যাচ্ছে। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেখানে আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন, সেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা অ্যানালাইসিস দেওয়া আছে যে কোন টপিক থেকে, হ্যাঁ, কোন টপিক থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা প্রশ্ন আসে, সেই টপিকটা আমাদের লেকচার শিটের কোথায় আছে, এই সবগুলো বিষয় দেখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, প্রত্যেকটা শিফটের B1 B2 প্রত্যেকটা শিফটের এরকম দেওয়া আছে। ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা স্লাইড দেখাই। দেখেন, এটা আসলে আমাদের অন্য কোনো কোচিং দেয় কিনা জানি না, আমরা এবার আপনাদের জন্য এই বিষয়টা আপনাদের জাস্ট দেখায়। হ্যাঁ, অনেকেরই স্বপ্ন থাকে বিইউপিতে ভর্তি হবেন, তাই না? তো বিইউপিতে আপনারা জেনে থাকবেন হয়তো যে বিইউপির সাধারণ জ্ঞানটা হয় ইংরেজিতে, তাই না? ইংলিশে এই প্রশ্নগুলো হয়ে থাকে। এই জন্যে এই ফোকাস ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য দেখেন বিইউপির একটা লেকচার তৈরি করা হয়েছে ইংরেজিতে। হ্যাঁ, এই পুরোটাই ইংরেজিতে তৈরি করা হয়েছে।
এই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। দেখেন একেবারে অনেক প্রশ্ন কমন আসছে এই ইংলিশ লেকচার যেটা আছে সাধারণ জ্ঞানের, এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন এসেছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে আপডেট করে আপডেট ভার্সনটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা যেখানে ছিলাম সেই বিষয়টা নিয়ে একটু দেখে আসেন। তো সেই বিষয়টা নিয়ে আসেন একটু দেখি যে কোত্থেকে প্রশ্ন আসে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরকম টপিকগুলো দেওয়া আছে, কোন টপিক থেকে কোন ইউনিটে কোন শিফটে কতটা করে প্রশ্ন আসতেছে এই বিষয়গুলো নিয়ে দেওয়া আছে। তারপরে দেখেন আপনি যদি এই সামাজিক বিজ্ঞান অনুষদ আইন অনুষদের পরীক্ষা দেন, সেখানে সিট আছে কতটি? সেখানে সিট আছে হচ্ছে আপনার 386টা সিট আছে। এই 386 জনের মধ্যে আপনাকে থাকতে হবে। এই 386 জনের মধ্যে থাকতে হলে যে বিষয়গুলো করণীয়, যে বিষয়গুলো বর্জনীয়, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আমাদের যখন নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে 26 তারিখ, যখন নিয়মিত ক্লাস শুরু হবে 26 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা নিয়মিত এই বিষয়গুলো আপনাদেরকে বলে যাব যে এই 386 জনের মধ্যে থাকতে হলে কি কাজগুলো আপনাকে করতে হবে, কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। হ্যাঁ, এখানে দেখেন কিছু তথ্য দেওয়া আছে, যে কিছু সম্পূরক তথ্য দেওয়া আছে। এখানে 80 নাম্বারের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। হ্যাঁ, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। 1 ঘন্টা সময় পাবেন সেখানে। প্রতিটা ভুলের জন্য 0.20 কাটা যাবে। ন্যূনতম পাস নাম্বার হচ্ছে 33% নাম্বার আপনাকে পেতে হবে। এরপরে আসেন জাহাঙ্গীরনগরের আরও অনেক এখানে দেওয়া আছে। দেখেন সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক অনুষদ, হ্যাঁ, এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য স্টাডিজ, এই প্রত্যেকটা বিষয়ে দেখেন দেখেন সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে 50 নাম্বার, অর্থাৎ বিশাল একটা অংশ জুড়ে সাধারণ জ্ঞান দখল করে আছে। অর্থাৎ আপনি যদি ভালো করতে চান, আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে চান, কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে পড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে সাধারণ জ্ঞানে ভালো করতে হবে। হ্যাঁ, এবং সাধারণ জ্ঞানে ভালো করবেন কিভাবে? অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আমরা সেভাবে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে দেবো ইনশাল্লাহ সাধারণ জ্ঞানে। আর যাই হোক, বাংলা ইংলিশে আমাদের স্যাররা অনেক অভিজ্ঞ স্যার, আমাদের শিক্ষক মণ্ডলী অনেক অভিজ্ঞ শিক্ষক, ওনারা ওনাদের বিষয়ে বলবেন। তবে সাধারণ জ্ঞানের বিষয়ে আমরা বলতে পারি ইনশাল্লাহ আমরা যে সাধারণ জ্ঞানগুলো পড়াবো সব যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ভালো করবেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো করবেন। আমাদের সাবজেক্টিভ সাধারণ জ্ঞান আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে পড়ানো হবে। বিশেষ করে অর্থনীতি, পরিনীতি এগুলোর উপর ক্লাস থাকবে, আপনাদের মনোবিজ্ঞানের উপর ক্লাস থাকবে, ভূগোলের উপর ক্লাস থাকবে, আইসিটির উপর ক্লাস থাকবে। আমরা প্রশ্নের প্যাটার্নগুলো দেখবো, একটু পরে দেখবো। আপনাদের নমুনাগুলো দেখাচ্ছি যে সাধারণ জ্ঞান বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইউনিটে আর্টস বা মানবিকের স্টুডেন্ট যারা আছে তাদের প্রত্যেকটা ইউনিটে সাধারণ জ্ঞান এরকম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করতে পারেন 100 নম্বরের পরীক্ষা, 80 নম্বরের পরীক্ষা, তার মধ্যে দেখেন এই 50 নাম্বারই চলে আসতেছে কোত্থেকে? সাধারণ জ্ঞান থেকে। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রশ্নের প্যাটার্নগুলো একটু দেখবো একটু পর। এরপরে আসেন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কি, দেখেন C1 কলা মানবিক অনুষদ নাট্যতত্ত্ব, এই যে এখানে দেখেন বিষয়টা, এখানেও দেখেন সাধারণ জ্ঞানে, সরাসরি সাধারণ জ্ঞানে কত নাম্বার? সরাসরি সাধারণ জ্ঞানে থাকতেছে 20 নাম্বার। সরাসরি সাধারণ জ্ঞানে থাকতেছে 20 নাম্বার, আর বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে থাকতেছে হচ্ছে আপনার 40 নাম্বার। তার মানে সাধারণ জ্ঞান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটা অপরিহার্য অংশ হচ্ছে কি সাধারণ জ্ঞানটা। এখন সাধারণ জ্ঞান কোত্থেকে পড়বো, কি পড়বো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনায় আসতেছি। আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ জ্ঞানটা যে কতটা গুরুত্বপূর্ণ, সেকেন্ড টাইম বলেন ফার্স্ট টাইম বলেন সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। এরপরে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা স্লাইড এসেছে এখানে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, যারা মানবিকের স্টুডেন্ট আছেন আপনারা এ ইউনিটে পরীক্ষা দিবেন। তো সেই এই ইউনিটে আপনি যদি দেখেন মানবিক অথবা ধরেন বাণিজ্যের অথবা বিজ্ঞানের যারা পরীক্ষা দিবেন, সেখানে সাধারণ জ্ঞানে থাকতেছে 30 নাম্বার, এমসিকিউ আকারে 30 নাম্বার থাকতেছে। তো সেই 30 নাম্বার মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখানে দেখেন একবার আসন সহকারে দেওয়া আছে। এই ইউনিটের কলা অনুষদের আসন কতটি, আইন অনুষদের আসন, সামাজিক বিজ্ঞান অনুষদের আসন, চারুকলা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আসন, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। যারা ভর্তি হয়েছেন তো আমরা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদেরকে এই পিডিএফটা, যদি কোচিং কর্তৃপক্ষ রাজি থাকে, এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে
কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার, কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, আপনাদেরকে কিছু পিডিএফ দেখিয়েছিলাম যে জাস্ট অ্যানালাইসিস একটা, যে কোত্থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, তাই না? এই সংক্রান্ত একটা আপনাদেরকে একটা পিডিএফ দেখিয়েছিলাম। আপনাদের ক্লাস শুরু হওয়ার পর আমরা এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই অনুযায়ী আপনারা আগে থেকে প্রস্তুতিটা গুছিয়ে নেবেন, সাধারণ জ্ঞানের কোনগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আমরা এগুলো সব কিছু দিয়ে দিব। যারা ভর্তি হয়েছেন তারা খুব দ্রুতই পেয়ে যাবেন, যারা হন না এখনো চেষ্টা করবেন দ্রুত হয়ে যাওয়ার জন্য। যারা চিন্তা করতেছেন যে হ্যাঁ টাকা পয়সার অভাবে ভর্তি হতে পারতেছেন না, তাদের জন্য সমস্যা নাই, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এরকম সুন্দর করে দেওয়া আছে, আমরা সেই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন আমরা যে বিষয়টা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে কি আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা শর্তগুলো, যে কোথায় কত পেতে হবে। হ্যাঁ, আমরা এটা পিডিএফে দিয়ে দিব, যদি আপনারা মনে করেন যে এই স্লাইডগুলো আপনার জন্য উপকার হবে, আপনার প্রস্তুতির জন্য, আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করবে, তাহলে অবশ্যই আমরা এই স্লাইডগুলো দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, আপনারা একটু কমেন্টে একটু জানাবেন যে এই স্লাইড বা এই পিডিএফগুলো আপনাদের প্রয়োজন আছে কিনা। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে হ্যাঁ একটু আমাদেরকে কমেন্টে একটু জানান, তাহলে আমরা আজকে অথবা 2-1 দিনের মধ্যে স্লাইডগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বাণিজ্যের, সেখানেও মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। সেখানেও মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। সেখানেও সাধারণ জ্ঞানে দেখেন, খেয়াল করে দেখেন এই সাধারণ জ্ঞানে কত নাম্বার? 45 নাম্বার। আইসিটি এটাও কিন্তু আমরা সাধারণ জ্ঞান হিসেবে পড়িয়ে থাকি, সেখানেও থাকতেছে কত নাম্বার? 15 নাম্বার। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন, মানে 100 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে 60 নাম্বারে চলে যাচ্ছে সাধারণ জ্ঞান এবং আইসিটিতে। যে বিষয়গুলো আপনারা আমাদের এই কোর্সে পাবেন, যে বিষয়গুলো আপনারা আমাদের এই কোর্সে পাবেন ইনশাল্লাহ। তো প্রায় মানে 60 নাম্বারই থাকতেছে সাধারণ জ্ঞান সংক্রান্ত, তার মধ্যে আইসিটিতে 15 আর সরাসরি সাধারণ জ্ঞানে থাকতেছে কত? 45 নাম্বার। বিশাল একটা নাম্বার হচ্ছে এই সাধারণ জ্ঞানই। এরপরে দেখেন, যদি আপনি পরের যে আমাদের ইউনিট আছে সেটা হচ্ছে কি সি ইউনিট, বিজ্ঞান ইউনিটে, এখানে মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেন, এখানেও মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেন। সেখানে দেখেন সাধারণ জ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান প্রায় 37.5 নাম্বার, সরি প্রায় না, একজাক্ট নাম্বার এটা 37.5 নাম্বারই থাকতেছে হচ্ছে কিসের উপর? সাধারণ জ্ঞানের উপর। তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই সাধারণ জ্ঞানটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যে কাজটা করব, সাধারণ জ্ঞানের কিছু প্রশ্নের প্যাটার্ন দেখব, সাধারণ জ্ঞানে ভালো করতে হলে কি করা উচিত এখন থেকে সেই বিষয়গুলো নিয়ে বলবো। পাশাপাশি গত বছর আপনারা কেন ব্যর্থ হয়েছেন বা কি করা উচিত এই মুহূর্তে, এই বিষয়গুলো নিয়ে আমার কিছু কথা থাকবে সম্মিলিতভাবে। মানে সর্বশেষ আমরা যে কাজটা করব, আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে যে স্যার এই মুহূর্তে কি করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, হ্যাঁ, অথবা সাধারণ জ্ঞান কি দেখবো, কোন বই থেকে পড়বো, কোন লেকচার শিট থেকে পড়বো, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমরা সর্বশেষ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমাদের দেখেন প্রশ্নের প্যাটার্ন দেখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন আমি এখানে দেখাচ্ছি, খেয়াল করে দেখবেন। দেখেন কি ধরনের প্রশ্ন এসেছে। দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকারকে। এখানে যে নামগুলো দেওয়া আছে দেখেন সবগুলো বিখ্যাত নাম, তাই না? সবগুলো বিখ্যাত নাম, তাই তো? তো খেয়াল করে দেখেন তো, দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকারকে। আমরা সবাই এটা জানি না? আমরা সবাই জানি এটা এই গানটার গীতিকার ও সুরকারকে? আব্দুল লতিফ, তাই না? আব্দুল লতিফ হচ্ছে এইটার গীতিকার এবং সুরকার। আমরা আব্দুল লতিফের আরও একটা বিখ্যাত গান শুনেছি, আমরা জাস্ট মনে রাখার জন্য এটা বলে থাকি। এটা কিন্তু একজাক্ট কোনো মানে এটা কোনো সূত্র না, জাস্ট মনে রাখার জন্য। আমরা সবাই জানি যে অমর একুশে বা 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যে গানটা আমরা সবসময় শুনে থাকি, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটা আমরা শুনে থাকি না? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি।
তো এই গানটার গীতিকার অর্থাৎ রচয়িতা হচ্ছে কে? আব্দুল গাফার চৌধুরী। সুরকার কে? প্রথম সুর করেছিলেন আব্দুল লতিফ, পরবর্তীতে সুর করেন বর্তমান সুর যেটা সেটা হচ্ছে কার? আলতাফ মাহমুদের, তাই না? জাস্ট আপনাদের মনে রাখার জন্য, আমার স্টুডেন্টদের মনে রাখার জন্য আমি বলে থাকি এরকম, দেখেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটার প্রথম সুর করেছিলেন কে? আব্দুল লতিফ। তারপরে কি হলো? তার কাছ থেকে গানটা কেড়ে নিয়ে সুর করতে দেওয়া হলো কার কাছে? আলতাফ মাহমুদের কাছে, তাই না? জাস্ট মনে রাখার জন্য আমরা বলি, সেই দুঃখে আব্দুল লতিফ লিখলেন কি? ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তাই না? ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কার লেখা? আব্দুল লতিফের লেখা। তাহলে আপনারা মানে জাস্ট নামের সাথে একটু মিলিয়ে জাস্ট একটু পড়ানোর একটা কৌশল বলে দিলাম। সেটা কি দেখেন, আলতাফ মাহমুদ যখন আব্দুল লতিফের কাছ থেকে গানের সুরটা আলতাফ মাহমুদের কাছে দিলেন, তখন আব্দুল লতিফ কি গান ধরলেন? আব্দুল লতিফ গান ধরলেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। তাহলে আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, গানটার সুরকার কে, গীতিকার কে, পারবেন না? আমার বিশ্বাস এখন সবাই পারবেন এবং মনে থাকবে, তাই না? মনে থাকবে না? এভাবে যদি পড়েন আপনি, তাহলে আব্দুল লতিফ কি লিখেছেন? দাম দিয়ে কিনেছি বাংলা, পাশাপাশি ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তাই না? এভাবে করে জাস্ট মনে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন মনে থাকবে। এরপরে দেখেন কি টাইপের প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইনজাস্টিস এনিহোয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার, এই উক্তিটি কার? এই উক্তি নিয়ে প্রত্যেক বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর এরকম উক্তি থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। প্রত্যেক বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উক্তি থেকে প্রশ্ন এসে থাকে, তাই না? তো এখন আসেন সেই উক্তিগুলো কোত্থেকে পড়বেন। আপনাদের সেকেন্ড টাইমের জন্য লেকচার শিট যেগুলো তৈরি করা হচ্ছে, আপডেট যেগুলো হয়েছে, সেখানে এই উক্তি একটা মানে সব ধরনের উক্তি আপনি একসাথে পাবেন। এই যে উক্তিটা দেখেন, ইনজাস্টিস এনিহোয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার, এটা আপনাদের সবার পারার কথা, তাকে নিয়ে আপনারা পড়াশুনো করে আসছেন, তাই না? তো সেই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে কি এই মার্টিন লুথার কিং এর, তাই না? এই উক্তিটা হচ্ছে মার্টিন লুথার কিং এর একটা বিখ্যাত উক্তি, ইনজাস্টিস এনিহোয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। আর যদি পরীক্ষায় প্রশ্নটা আসতো এরকম যে জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে কি গ্লাডস্টোনের একটা বিখ্যাত উক্তি, হচ্ছে কি জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড, তাই না? এটা একটা বিখ্যাত উক্তি হচ্ছে গ্লাডস্টোনের। আর এখানে আসছে কি ইনজাস্টিস এনিহোয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার, উক্তিটা কার? মার্টিন লুথার কিং এর। এই মার্টিন লুথার কিং এর আরেকটা আচ্ছা, একজন প্রশ্ন করছেন সেকেন্ড টাইমের পরীক্ষা কি আলাদা হবে না একসাথে হবে? একসাথে হবে, একই প্রশ্ন হবে, হ্যাঁ, সিলেবাস ভিন্ন না, সিলেবাস সবার জন্য একই, হ্যাঁ। তবে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শর্ত থাকে, যেমন আপনার সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবেন তাদের 5 নাম্বার অটোমেটিক কেটে যাবে, অর্থাৎ আপনি যত নাম্বার পাবেন তার চেয়ে 5 মাইনাস করে আপনার রেজাল্ট তৈরি করা হবে, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এরপরে দেখেন কি ধরনের প্রশ্ন আসে, জাস্ট প্রশ্নের প্যাটার্নগুলো আমরা দেখাই। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখ জেল থেকে মুক্তি পান? আমরা সবাই জানি যে আগরতলা ষড়যন্ত্র মামলা 1969 সাল, 68 সাল, তাই না? 68 সালে বঙ্গবন্ধু সহ ওনাদের নামে একটা মামলা দেওয়া হয়েছিল, যে কি আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটার অফিসিয়াল নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, এই নামে একটা মামলা ছিল। 35 জন আসামি ছিল। সেই মামলা প্রত্যাহার করা হয় কবে? 1969 সালের 22 ফেব্রুয়ারি মামলাটা প্রত্যাহার করা হয়, এবং 23 ফেব্রুয়ারি কি করা হয়েছিল? 23 ফেব্রুয়ারি 1969 সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, তাই না? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। আচ্ছা,
একজন প্রশ্ন করেছেন যে অফলাইন ক্লাস কবে থেকে শুরু হবে? যারা অফলাইনে ভর্তি হয়েছেন, হ্যাঁ, ক্লাসের আগে আপনাদের সবাইকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, একজন মারুফা, আপনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে বিওপির এক্সাম কবে হবে? বিওপির এক্সাম কবে হবে, জানুয়ারি নাকি ফেব্রুয়ারি? তো বিওপির এক্সাম আপনাদের যে রেজাল্ট হবে, এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট হবে তার এক মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পুরনো শীট আর নতুন শীটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে নতুন শীটে আপনি অনেক কিছু পড়তে হয়, পুরনো শীটে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, শীটের পরিমাণ কমানো হয়েছে, কিছু নতুনত্ব আনা হয়েছে, কিন্তু কিছু ভিন্ন আঙ্গিকে এটা তৈরি করা হয়েছে। বিওপির জন্য জিকে এর প্রিপারেশন কিভাবে নিব, এই যে দেখালাম না আপনাকে, দেখেন আপনাকে তো দেখালাম যে আমরা এমনিতে সাধারণ জ্ঞান পড়াশোনা করব, পাশাপাশি আমরা কোচিং থেকে আপনাদেরকে এই যে দেখেন বিওপির একটা লেকচার আছে, ইংলিশ লেকচার, হ্যাঁ, ইংলিশ লেকচার, সেই লেকচারটা আপনাদেরকে দিয়ে দিব, যেই লেকচারে আপনি এই তথ্যের পাশাপাশি আপনি কি পাবেন, বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে সাধারণ জ্ঞানের, সেই প্রশ্নগুলো আপনি এখানে পাবেন। আপনাকে জাস্ট একটু দেখাচ্ছি কয়েকটা বিষয়। এই যে দেখেন, হ্যাঁ, বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সহকারে সব কিছু পাবেন। হ্যাঁ, এটা তৈরি করা হয়েছে সেকেন্ড টাইমের জন্য। দেখেন, সেকেন্ড টাইম সাধারণ জ্ঞান বিওপি, এটা হচ্ছে বিওপি প্রিপারেশন, বিওপির জন্য আলাদা একটা লেকচার। আপনারা যারা সেকেন্ড টাইমে ভর্তি হয়েছেন সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই শীটটা ভালোভাবে পড়াশোনা করবেন, বিওপির জিকের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, বিওপির জিকের প্রিপারেশন হয়ে যাবে, তাই না? দেখেন, একেবারে সহজ প্রশ্ন, এগুলোর পূর্ণরূপ কি, হ্যাঁ, পদ্মা ব্রিজ কি ধরনের ব্রিজ, তারপরে আপনার, হ্যাঁ, এরপরে দেখেন একেবারে কি সহজ সহজ প্রশ্নগুলো এসেছে। তো এই টাইপের প্রশ্নই আসবে। হ্যাঁ, সবগুলো প্রশ্নের প্যাটার্ন দেওয়া আছে, কি প্রশ্ন এসেছে বা কি প্রশ্ন আসতে পারে প্র্যাকটিসে দেওয়া আছে, এগুলো একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? তাবাসসুম আক্তার, আপনি জানতে চেয়েছেন যে বিওপির জন্য জিকে প্রিপারেশন কিভাবে নিব। আপনি যদি কোর্সে ভর্তি হয়ে থাকেন অথবা ভর্তি নাও হয়ে থাকেন, অথবা আপনার কোনো বড় ভাই বা আপু যদি এই কোর্সটা করে থাকে আগে, বা এই লেকচার শিটটা পেয়ে থাকে, ওনার কাছ থেকে সংগ্রহ করে পড়তে পারবেন এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমাদের স্লাইডে। বঙ্গবন্ধু 22 ফেব্রুয়ারি 1969 সালে তিনি কারাগার থেকে মুক্তি পান। 23 ফেব্রুয়ারি, হ্যাঁ, তৎকালীন রেস কোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর যে ভিপি ছিল তুফায়েল আহমেদ, উনি কি করেছিলেন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। তারপরের প্রশ্ন দেখেন, প্যারোল কি? এটা একটা আইনি পরিভাষা, আমরা সবাই জানি। প্যারোল মানে হচ্ছে নির্বাহীর আদেশে মুক্তি। অর্থাৎ যদি ধরেন কেউ জেলখানায় বন্দি অবস্থায় আছে, তো বন্দি থাকা অবস্থায় ওই ব্যক্তির বাবা, মা, সন্তান, স্ত্রী, পুত্র, এরা যদি কেউ মৃত্যুবরণ করে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নির্বাহীর আদেশে তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য কি দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। 5 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়, শেষবারের মতো তার বাবা মাকে দেখতে পায় বা তার স্ত্রী সন্তানকে দেখার সুযোগ পায়। সেটাকে বলা হয় কি, প্যারোল মুক্তি বা নির্বাহীর আদেশে মুক্তি। তাহলে প্যারোল মানে হচ্ছে কি, নির্বাহীর আদেশে মুক্তি। এটা হচ্ছে কি আপনার একটা আইনি পরিভাষা। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে পরীক্ষা দিবেন তাদের জন্য এই জিনিসটা মানে আইনের যারা স্টুডেন্ট, এই আইন নিয়ে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, স্যার আমি এইচএসসিতে 4.17, আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, পারবেন, আপনি পরীক্ষা দিতে পারবেন। দুইটা মিলিয়ে 7.5 লাগে, আইন নিয়ে পড়তে গেলে 8 লাগবে। এই হচ্ছে কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়বেন? হ্যাঁ, অবশ্যই বলবো। রিকু, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু ওয়েট করেন। স্যার আগের শীট পড়লে কতটা পারবো? আগের শীটের পাশাপাশি সেকেন্ড টাইমে তো ধরেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলাদা আলাদা কিছু শীট থাকে আমাদের জন্য, সেই শীটগুলো আপনি পাবেন। হ্যাঁ, সেই শীটগুলো আপনি পাবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি,
পরের প্রশ্নটা, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থার নাম? যারা আমার ক্লাস করেছেন আগে অথবা গত বছর যারা আমার নিয়মিত স্টুডেন্ট ছিলেন, বিভিন্ন সময় আমি বিভিন্ন বিষয় এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা এই বিষয়গুলো নিয়ে বলতাম। এই বিষয়গুলো নিয়ে বলতাম যে এই সংবাদ সংস্থাগুলো, যেমন রয়টার্স নিয়ে বলেছি, তারপরে এএফপি নিয়ে বলেছি, তাই না? এএফপি পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা, এজেন্সি ফ্রান্স প্রেস, ফ্রান্সের একটা সংবাদ সংস্থা, প্রাচীনতম সংবাদ সংস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা হচ্ছে কি রয়টার্স। সেটা কোন দেশের? সেটা হচ্ছে আপনার যুক্তরাজ্য বা ইউকে, তাই না? যুক্তরাজ্য বা ইউকের একটা বিখ্যাত সংবাদ সংস্থা হচ্ছে কি রয়টার্স। একইভাবে আপনারা পড়ে আসছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ সংস্থা, হ্যাঁ, সংবাদপত্র পড়ে আসছেন যে কি ওয়াশিংটন পোস্ট। আর সংবাদ সংস্থার মধ্যে আপনারা পড়ে আসছেন কি আপনার সেন্ট্রাল নিউজ এজেন্সি সিএনএ, আবার প্রেস অ্যাসোসিয়েশন, এগুলো পড়ে আসছেন। ভারতের পড়ে আসছেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এরকম বিভিন্ন বিষয়গুলো পড়ে আসছেন। ইতার তাস রাশিয়ার পড়ে আসছেন। তো এই বিষয়গুলো ঘুরে ফিরে প্রশ্ন এসে থাকে। এরপরে দেখেন আমাদের আরেকটা প্রশ্ন আমরা দেখি যে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী প্রণালীটির নাম কি? আমরা সবাই জানি যে লোহিত সাগর বা রেড সি এবং এডেন উপসাগরকে সংযোগকারী প্রণালীটির নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। হ্যাঁ, এটা একটু আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে কি বাবেল মানদেব, হবে না এটা। হ্যাঁ, বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব মানে কি? বাবেল মানদেব মানে হচ্ছে মৃত্যুর দরজা, তাই না? বাবেল মানদেব মানে কি? মৃত্যুর দরজা। তো খেয়াল করে দেখেন, আমরা সবাই জানি পপ প্রণালী, হ্যাঁ, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, জিব্রাল্টার প্রণালী স্পেন এবং আপনার মরক্কোর মধ্যকার একটা প্রণালী এটা। তারপরে আপনার সুন্দা প্রণালী, এটা আমরা জানি যে এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ওইদিকে। তো বাবেল মানদেব প্রণালী যেটা আপনার লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছে, মহাদেশ হিসাবে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে এই বাবেল মানদেব প্রণালী, তাই না? আচ্ছা, অনেকেই প্রশ্ন করতেছেন, স্যার আমার এসিসি এইচএসসি মিলিয়ে 7.3, আমি কি রাজশাহীতে এক্সাম দিতে পারবো? প্লিজ একটু বললেন। আচ্ছা, আমি আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি আপনি মানবিকের ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনার কত পেতে হবে দেখেন, খেয়াল করে দেখেন। চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 সহ মোট 7 থাকতে হবে। তার মানে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন। উসরাত বা নুসরাত জাহান, আপনি হয়তো প্রশ্নটা করেছেন, খেয়াল করে দেখেন। এখানে দেওয়া আছে কি যে ন্যূনতম জিপিএ থাকতে হবে 3, দুটা মিলিয়ে এসএসসি এইচএসসি মিলিয়ে 7 থাকতে হবে, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কমেন্ট কোথায় গেল? স্যার অফলাইনে ভর্তি হলে কি অনলাইন কোর্স ফ্রি থাকবে? জি, অফলাইনে ভর্তি হলে অনলাইন কোর্স ফ্রি থাকবে। ফোকাসের যে কোনো অফলাইন কোর্সে ভর্তি হলে আপনার জন্য অনলাইন কোর্স ফ্রি থাকবে। আগের লেকচার পড়লে কি হবে? আগের লেকচার পড়লে অধিকাংশগুলোই হয়ে যাবে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই হয়ে যাবে, 90% হয়ে যাবে। হয়তো সাম্প্রতিক বিষয়গুলো আপনাকে পড়তে হবে ভালোভাবে। আচ্ছা, এরপরে আসেন আমরা যে বিষয়টা দেখব যেখানে ছিলাম আমরা, এরপর আমরা কন্টিনিউ করি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, আমরা আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা এই জিনিসটা খুব মজা করে পড়তাম, তাই না? খুব মজা করে পড়াশোনা করতাম যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টা? স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টা। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় যখন ক্লাস নিতে যাইতাম, ঢাকায়, ঢাকার বাইরে যেখানেই ক্লাস নিতে যাইতাম, আমরা পড়াইতাম এই বিষয়টা। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে কয়টা? 5টা। কি ফাইন্ডস, অনেক স্যাররা, বিভিন্ন কোচিংয়ের স্যাররা অনেকে ফিডে আসুন পড়েন, অনেকে আবার আসু ফিডেন বলেন, অনেকে অনেক ধরনের বলে থাকেন। তো আমি এই বিষয়টা কেন পড়াই, এটা অনেক একটা কৌশলী একটা পড়াশোনা। যেমন দেখেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, তাই না? এরপরে আমি যে বিষয়টা আমার স্টুডেন্টদেরকে বলতাম সেটা হচ্ছে কি, এই যে দেশগুলো আছে এখানে ফিনল্যান্ড ছাড়া বাকি দেশগুলোর মুদ্রার নাম হচ্ছে কি? ক্রোনা। আর ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তাহলে আমার এই একটা শব্দে এদের মুদ্রার নামগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে আপনি নিশ্চিত, এখন যদি প্রশ্ন আসে এই শব্দটা যদি মনে রাখতে পারেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশ 5টা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। তাহলে এখন আপনারাই বলেন তো, যারা আমার সাথে ক্লাসে আছেন,
আপনারাই বলেন তো এই প্রশ্নের উত্তর কোনটা? আপনারা একটু একটু কমেন্ট বক্সে একটু অ্যান্সার করেন যে এই প্রশ্নের উত্তর কোনটা, বা এটা জানেন না এমন কেউ আছেন কিনা, এটা জানেন না এমন কেউ আছেন কিনা। মোহাম্মদ আপনি হয়তো আহ, আপনি হয়তো নতুন জয়েন করেছেন। আমি প্রথমে জাহাঙ্গীরনগর নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, তাই না? নেদারল্যান্ডস এটার উত্তর হবে নেদারল্যান্ডস, যেটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। বাকি সবগুলো দেশে হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, তাই তো? আচ্ছা, এরপরও মোহাম্মদ আপনি যেহেতু বলেছেন আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, অনেকেই আবার প্রশ্ন করতেছেন বিইউপিতে কত থাকতে হবে, আমরা দেখাবো, একটু পরে দেখাচ্ছি বিইউপি নিয়ে। জাহাঙ্গীরনগর, রাজশাহী, জাহাঙ্গীরনগর এগুলো নিয়ে জানতে চেয়েছেন, আমরা প্রথমেই দেখিয়েছিলাম এই বিষয়গুলো নিয়ে। আপনি হয়তো একটু পরে জয়েন করেছেন ক্লাসে, পরবর্তীতে সময় করে আপনি একটু এই লেকচারটা প্রথম থেকে দেখবেন, হ্যাঁ, ভিডিও রেকর্ডটা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, বিইউপিতে ল বা আইআর নিয়ে পড়তে হলে কত মার্কস লাগবে, মেরিট কতর মধ্যে থাকতে হবে? আচ্ছা, এটা মার্কস কত লাগবে এটা আসলে প্রেডিক্ট করা দুঃসাধ্য ব্যাপার, কারণ এক এক বছর প্রশ্নের প্যাটার্ন এক এক রকম হয়। এক বছর দেখে গেছে যে অল্প নাম্বার পেয়ে যায়, আবার অনেক বছর অনেক বেশি নাম্বারও পেতে হয়, হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নের উপর অনেকটা নির্ভর করে। আচ্ছা, এরপরে আসেন আমাদের যে প্রশ্নটা পরেরটা, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসেন আমরা পরের প্রশ্নে যাই, যে বাংলাদেশ এ লিগ্যাসি অফ ব্লাড গ্রন্থের লেখক কে? আমি বাংলায় বলি প্রশ্নটা, খেয়াল করেন। ধরেন প্রশ্ন করলো আপনাকে যে বাংলাদেশ রক্তের ঋণ গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক কে? আমাদের লেকচার শিটে সাধারণত আমরা বাংলায় দিয়ে রেখেছি, সেটা হচ্ছে কি বাংলাদেশ রক্তের ঋণ, এই গ্রন্থটির লেখক কে। আর এখানে দেওয়া আছে বাংলাদেশ এ লিগ্যাসি অফ ব্লাড এর লেখক কে? এর লেখক কে? এর লেখক হচ্ছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি অ্যান্থনি মাসকারনহাস, তাই না? অ্যান্থনি মাসকারনহাস এই গ্রন্থটির লেখক। ওনার আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য র্যাপ অফ বাংলাদেশ, তাই না? হ্যাঁ, দ্য র্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশ এর লিগ্যাসি অফ ব্লাড, এই দুইটা বিখ্যাত গ্রন্থের লেখকই হচ্ছে কি আপনার অ্যান্থনি মাসকারনহাস, বিখ্যাত, হ্যাঁ, দুইটা বিখ্যাত গ্রন্থের লেখক। স্যার আমি ফোকাসের স্টুডেন্ট ছিলাম, সেকেন্ড টাইম বিইউপিতে এক্সাম দিব, এখন কি আমাকে নতুন করে কোনো কোর্সে ভর্তি হতে হবে? না, শুনেন, ফারিয়া রহমান হিবা, আপনি যদি মনে করেন ভর্তি হওয়া প্রয়োজন তাহলে হবেন। আর যদি মনে করেন যে আপনি যে প্রিপারেশনগুলো নিয়েছেন সেই প্রিপারেশনগুলো আপনি একটু গুছিয়ে প্রিপারেশন নেবেন, এবং সাধারণ জ্ঞানের বিষয়ে আপনি একটু ইংলিশে প্রস্তুতি নেবেন, তাহলে আপনার আর করার প্রয়োজন বলে আমি মনে করি না। একবার ফ্রাঙ্কলি যদি বলি, আপনাকে আমি পরামর্শটা দিব, আপনি বাসায় যদি সেভাবে পড়াশোনা করতে পারেন তাহলে আর প্রয়োজন নেই। আচ্ছা, জাবির সি ইউনিট নিয়ে, হ্যাঁ অবশ্যই বলবো, জাবির সি ইউনিট নিয়ে বলবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আমার আরেকটা প্রশ্ন, 6 ডিসেম্বর 2023 তারিখে নিচের কোনটিকে ইউনেস্কো অধরা সংস্কৃতির ঐতিহ্য ঘোষণা করে? আমার বিশ্বাস এই প্রশ্নটা জানেন না এমন কেউ নাই, সবাই জানেন। আচ্ছা, সুচি, আপনি একটা বিষয় জানতে চেয়েছেন, কিভাবে মোটিভেটেড থেকে হতাশা বাদ দিয়ে পড়ালেখা করা যায়, এই বিষয়ে কিছু টিপস দেন। জি, প্রথম কথা হচ্ছে আহ, আহ, হতাশ কারা হয়? এই পৃথিবীর সবচেয়ে বড় হতাশ কি জানেন? এই পৃথিবীর সবচেয়ে বড় হতাশ হচ্ছে শয়তান। শয়তান চায় মানুষ অনেক বেশি হতাশ হোক, কারণ মানুষ যখন হতাশ হবে তখন সে অপরাধ করবে, অপরাধ কর্মকাণ্ড করবে। আপনি প্রথমে আমি বলেছি হয়তো বিভিন্ন কারণে আপনি চান্স হয় না, আপনি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো আমার পরামর্শ হচ্ছে, যেহেতু আপনি আমার ক্লাসে আজকে উপস্থিত হয়েছেন, আগামী আরও কয়েকটা ক্লাসে উপস্থিত থাকবেন, তার মানে আপনি অবশ্যই সেলফ মোটিভেটেড, আপনার ভিতরে সেই অনুপ্রেরণাটা আছে যে আপনি কিছু একটা করতে চান। এখন আসেন, সেই ভালো করতে হলে, সেই ভালো কাজটা করতে হলে, সেই সফলতাটা পেতে হলে আপনাকে কি করতে হবে? যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, মানে আপনার কিছুটা হতাশা আছে, সেই 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 চিন্তা থেকে আমি আপনাকে জাস্ট একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে দেখেন, আপনারা রুবায়াতে উমর খয়াম নাম শুনছেন? উমর খয়ামের একটা বিখ্যাত গ্রন্থ রুবায়াতে উমর খয়াম, নাম শুনছেন না সবাই?
সবাই একটু রেসপন্স করেন আমার সাথে। রুবাইয়াতে উমর খৈয়াম, যেটা কাজী নজরুল ইসলাম তিনি অনুবাদ করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুবাদ করেছেন। রুবাইয়াতে উমর খৈয়ামের একটা বিখ্যাত গ্রন্থ রুবাইয়াতে উমর খৈয়াম। তো রুবাইয়াতে উমর খৈয়াম গ্রন্থে উমর খৈয়াম একটা বিখ্যাত কথা বলেছেন যে 6টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাহলে সে সফলতা লাভ করবে। 6টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাহলে সে সফলতা লাভ করবে। 6টা বৈশিষ্ট্য কি? আমার বিশ্বাস এই 6টা বৈশিষ্ট্য যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, আপনিও ভালো কিছু করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমে আসেন, তিনি 6টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নাম্বার বৈশিষ্ট্যটা তিনি বলেছেন কি? গ্রিড বা লোভ। অর্থাৎ আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, আপনি জাহাঙ্গীরনগরে ভর্তি হতে চান, অথবা আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, অথবা গুচ্ছের মাধ্যমে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, বিওপিতে ভর্তি হতে চান। আপনি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার একটা লোভ থাকতে হবে যে আমি এখানে ভর্তি হবই হব, সেভাবে প্রিপারেশন নিতে হবে। সেই লোভটা যদি থাকে যে আমি এখানেই ভর্তি হব, তাহলে আপনি সফল হবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স বা 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য তিনি যেটা বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি? পোলাইটনেস বা বিনয়। আপনি যদি সফল হতে চান, ভালো কিছু করতে চান, আপনাকে অবশ্যই বিনয়ী হতে হবে। ঠিক আছে? আপনি যত বেশি বিনয়ী হবেন ততই ভালো করবেন জীবনে। এখন আসেন, বিনয়ী কিভাবে হবেন, পোলাইটনেস আপনার মধ্যে কিভাবে আসবে? আপনি যত বেশি পড়াশোনা করবেন তত বেশি আপনার মধ্যে পোলাইটনেস আসবে। আমি আমার স্টুডেন্টদেরকে প্রায় বলে থাকি, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষকের ক্লাস আপনার অনেক ভালো লাগে, যার কথা শুনতে আপনি অনেক বেশি মুখিয়ে থাকেন, অনেক বেশি অপেক্ষায় থাকেন, তার আচার ব্যবহার অনেক সুন্দর, তার কথাবার্তা সুন্দর, তাই না? সব কিছু সুন্দর। কিন্তু যার ক্লাস আপনার বিরক্ত লাগে, পড়াশোনা মানে ভাল লাগে না, তার আচার ব্যবহারও দেখবেন খারাপ। কারণ সত্যি কথা বলতে যেটা, মানুষ যত বেশি পড়াশোনা করে, যত বেশি জানে, তার মধ্যে তত বেশি পোলাইটনেস বা বিনয়ী ভাবটা আসে। এবার আসেন উমর খৈয়াম তৃতীয় যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে আপনি যেই বিষয় নিয়ে পড়াশোনা করবেন সেই বিষয়ে ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং বা ধারণা থাকতে হবে। হ্যাঁ, আপনি জাস্ট গদবাদা মুখস্থ করে গেলেন, এই মুখস্থ দিয়ে দেখবেন বেশি দিন মনে রাখতে পারবেন না। যে বিষয় নিয়ে পড়াশোনা করবেন সেই বিষয়টা সম্পর্কে আপনার ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট মানে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। 3 নাম্বার বললাম। 4 নাম্বার যেটা বিষয়টা বলেছেন ওমর খৈয়াম, তিনি বলেছেন শতভাগ মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এগুলো চাইলে আপনি আপনার খাতায় লিখে রাখতে পারেন। হ্যাঁ, শুনতে হবে অর্থাৎ যিনি আপনার সামনে লেকচারার হিসাবে আসবেন তার কথাটা আপনি তার কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন, আপনার মধ্যে জানার আগ্রহটা আসবে। আমি জানি আপনারা এখানে যারা আছেন, এখানে অনেকেই অনেক কিছু পড়েছেন। হ্যাঁ, অনেকেই অনেক কিছু পড়েছেন, আপনি অনেক কিছু জানেন। আমি যে বিষয়গুলো ক্লাসে বলবো এগুলো আপনি জানেন, ফলে কি হয় আপনার মধ্যে একটা মানে অবহেলার ভাব চলে আসে, ধরো এগুলো তো জানি, এগুলো আর কি পড়বো, কি শুনবো, এই ধরনের চিন্তা চেতনা যদি না আসে, আসলে আপনি শিখতে পারবেন না। 4 নাম্বার বৈশিষ্ট্য বললাম। এবার আসেন ওমর খৈয়াম 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলেছেন সেটা হচ্ছে কি? গুড রিলেশন উইথ টিচার।
আপনার যে শিক্ষক থাকবে তার সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে, একটা ভালো সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, আপনি অবহেলা করবেন, শিক্ষক এক ধরনের কথা বললো, আপনি এক ধরনের কথা বললেন, এই ধরনের চিন্তা যাতে না আসে, একটা ভালো সম্পর্ক থাকতে হবে যে স্যার আমি এটা শিখতে চাই, আমি জানতে চাই, সেই জানার আগ্রহটা থাকতে হবে। 6 নাম্বার যে বিষয়টা তিনি বলেছেন যে প্রতিটা শব্দ, প্রতিটা বাক্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, বিশ্লেষণ করে পড়াশোনা করতে হবে। এখন আসেন, মোটিভেশনাল কথাবার্তা কেউ কেউ শুনতে যাচ্ছেন, তো বিশ্বাস করেন মোটিভেশনাল কথাবার্তা অনেক বলা যায়। আমাদের অনলাইনে যারা ক্লাস নেন, অনেক স্যারে অনেক ধরনের মোটিভেশন দিয়ে থাকেন। আসলে বাস্তব জগৎটা এক একজনের এক এক রকম। এই জন্য আমি আমার ক্লাসে একটু মোটিভেশনাল কথাবার্তা কম বলি, কারণ আমার বিশ্বাস আপনারা সেলফ মোটিভেটেড, এই জন্য আপনারা ক্লাস করতে এসেছেন। হ্যাঁ, মোটিভেশনাল কথা বললে অনেক বলা যায়, অসংখ্য মোটিভেশনাল কথাবার্তা আছে না? এপিজে আব্দুল কালামের অসংখ্য বাণী আছে, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলার বাণী আছে, তারপরে আপনার নেপোলিয়নের বাণী আছে, হ্যাঁ, কোরআনে অসংখ্য আয়াত সূরা কেরাত আছে, অসংখ্য এরকম মোটিভেশনাল কথাবার্তা বলা যায়। কিন্তু আমি মনে করি কি জানেন, এই যে আমরা অনেকে এরকম মোটিভেশন নিতে আসি, মোটিভেশনের বিষয়ে কথাবার্তা বলি, এগুলো না করে আপনি সেলফ মোটিভেটেড হন, নিজ থেকে চিন্তা করেন যে আমি কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করতে হবে, সামনে ভালো কিছু একটা করতে চাই। এই যে আমি রেজাল্ট খারাপ করলাম, কোথাও চান্স পাইলাম না, আগামী বছরটাতে আমি গর্ব করে বলতে পারি যে আমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি আপনাদের একটু কথা বলি, শুনেন। আমি এই কোচিংয়ের যখন আপনার কি ক্লাস, এটাকে ওরিয়েন্টেশন ক্লাস যখন হয়, সেই ক্লাস আমি কথাটা বলেছিলাম যে চিন্তা করেন যে আজ থেকে 6 মাস পর, আজ থেকে 1 বছর পর বা 6 মাস পর আপনার সবচেয়ে কাছের বন্ধু বা বান্ধবী যিনি আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তিনি রাজশাহীতে পড়াশোনা করেন, তিনি চট্টগ্রামে পড়াশোনা করেন, কিন্তু আপনার কোথাও চান্স হয় নাই। ভাবেন তো কেমন লাগবে? অনেক অনেক বেশি খারাপ লাগে না? অনেক বেশি খারাপ লাগে। দেখেন আপনার আশেপাশে অনেকেই চান্স পেয়ে যাচ্ছে, আপনার কোথাও চান্স হচ্ছে না, অনেক বেশি খারাপ লাগা কাজ করে। তখন মনে হয় দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ, তাই না? এরপরে দেখেন এক তো বন্ধু বান্ধব চান্স পেয়ে গেছে, এলাকায় গিয়েছেন, এলাকায় যাওয়ার পরে হ্যাঁ এক একজন এসে এক একজনের কথাবার্তা বলে, পড়াশোনা করো না, টুটো করে ঘুরে বেড়াও, হ্যাঁ আদারা সময় নষ্ট করো, চান্স পাবে কোত্থেকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। মানে এই কথাগুলো যে কতটা খারাপ লাগে, আপনি চিন্তাও করতে পারবেন না, তাই না? অনেক বেশি খারাপ লাগে। একই তো আপনার রেজাল্ট খারাপ হয়েছে, কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেন না, তার উপরে মানুষের কটু বাক্য শুনতে হয়, এক একজনের এক কথা শুনতে হয়। মেয়েরা যারা আছেন তাদের তো আরও বেশি কথা শুনতে হয়। আশেপাশে চাচিরা খালারা তো আসেই পরামর্শ দেওয়ার জন্য, মেয়ের বয়সে বিয়ে দিয়ে দেন, পড়াশোনা যেহেতু হচ্ছে না বিয়ে দিয়ে দেন, এই ধরনের অসংখ্য কটু বাক্য শুনতে হয়, কথা শুনতে হয়। এই জন্য আপনাদেরকে বলবো, চিন্তা করেন যে কি করবেন, চিন্তা করেন যে আগামী 6 মাস পর, আগামী 1 বছর পর আপনি আপনার অবস্থানটা কোথায় নিয়ে যেতে চান, সেভাবে চিন্তা করেন, সেভাবে একটু পড়াশোনা গুছিয়ে আনেন। একজন একটা প্রশ্ন করেছেন, তিনি হচ্ছেন, স্যার আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি আছি, বাট আমি সেকেন্ডে প্রিপারেশন নিব। আচ্ছা, আপনি ভর্তি ক্যান্সেল করেন না, ভর্তি ক্যান্সেল না করে প্রিপারেশন নেন। আচ্ছা, আসেন আমরা আমাদের এতে চলে যাই, স্লাইডে চলে যাই। তো এই যে প্রশ্নটা দেখেন, আমি এটা কেন করেছি জানেন? এটা তো প্রশ্নটার আসার সম্ভাবনা নাই, এটা আপনি শিওর থাকেন রাজশাহীতে আর আসবে না এটা। হ্যাঁ, মোটামুটি আপনি শিওর থাকতে পারেন যে আর ইউতে আর কখনো এটা আসবে না। তাহলে আর ইউতে আবার আসবে কি, একটা প্রশ্ন আপনি নোট নিতে পারেন, ইনশাল্লাহ দেখবেন রাজশাহী অথবা চট্টগ্রাম অথবা জাহাঙ্গীরনগর কোথাও না কোথাও প্রশ্নটা কমন পাবেন। সেই প্রশ্নটা কি জানেন? বাংলাদেশের দ্বিতীয় প্রামাণ্য ঐতিহ্য জানেন সেটা কি? দ্বিতীয় প্রামাণ্য ঐতিহ্য কোনটা জানেন? আমরা সবাই জানি বাংলাদেশের প্রথম প্রামাণ্য ঐতিহ্য হচ্ছে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ, সেটা হচ্ছে কি বাংলাদেশের প্রথম প্রামাণ্য ঐতিহ্য, যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি 24 মে 2024 সালে বাংলাদেশের দ্বিতীয় প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটা জানেন কেউ? সেটা হচ্ছে কি সুলতানাস ড্রিম।
সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন। কার লেখা এটা? এটা কার লেখা বলেন তো? বাংলাদেশের দ্বিতীয় প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সুলতানাস ড্রিম, তাই না? সুলতানার স্বপ্ন কার লেখা? এই লোকজন কমেন্ট করে না কেন? আপনারা আছেন? কার লেখা এটা? সুলতানার স্বপ্ন দ্বিতীয় প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাইছে এই বিষয়টা। এই জন্য আমার মনে হচ্ছে এবার আপনারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন দেখবেন যে আপনার হয়তো রাজশাহীতে এটা আসতে পারে, অথবা জাহাঙ্গীরনগরে আসতে পারে, অথবা আপনার চট্টগ্রামে আসতে পারে। হ্যাঁ, চট্টগ্রাম যে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবেন এই প্রশ্নটা আপনি কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বেগম রোকেয়ার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম, যেখানে তিনি একটা স্বর্গরাজ্যের কথা ভেবেছেন, যে স্বর্গরাজ্যে নারীরা হবে সকল কিছুর অধিকারী। হ্যাঁ, নারীরা হবে সকল কিছুর অধিকারী, পুরুষরা হবে নারীদের অধীন। এরকম একটা তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটা স্বর্গরাজ্যের কথা তিনি ভেবেছিলেন, অটোপিয়ান কিংডমের কথা তিনি ভেবেছিলেন। সেই সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম বাংলাদেশের দ্বিতীয় প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে সম্প্রতি। এই বিষয়টা একটু মনে রাখবেন। হ্যাঁ, দেখবেন কোথাও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা প্রশ্নটা কমন পাবেন। তারপরে আসেন আমাদের আরেকটা প্রশ্ন দেখি, প্রাচীন ট্রয় নগরী কোথায় অবস্থিত? আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বিভিন্ন সময় ফ্রি ক্লাসে এই ফেসবুক পেজেই আমি যে কাজটা করেছি, যে ফ্রি ক্লাসগুলোতে আমি 4টা নগর রাষ্ট্রের কথা বলেছি। 4টা নগর রাষ্ট্র লাইভ হচ্ছে, 4টা নগর রাষ্ট্রের কথা আমি বলেছি। এই 4টা নগর রাষ্ট্র, যে খেয়াল করে দেখেন সবাই, 4টি নগর রাষ্ট্র। এই 4টি নগর রাষ্ট্র নিয়েই যে চাকরি বাকরির পরীক্ষা বলেন, অথবা ধরেন আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলেন, সব জায়গায় মোটামুটি এই 4টা নগর রাষ্ট্র নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। নগর রাষ্ট্র, 4টা নগর রাষ্ট্র নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই না? বিভিন্ন সময় এগুলো আমি আমার ফ্রি ক্লাসে বলেছি, অনলাইন ক্লাসে বলেছি, বিভিন্ন সময় বলেছি। তো সেই 4টা নগর রাষ্ট্র নিয়ে আপনি দেখবেন যেখানেই প্রশ্ন আসুক এই 4টা নগর রাষ্ট্র নিয়ে ঘুরে ফিরে প্রশ্ন আসে। সেই 4টা নগর রাষ্ট্র কি? একটা হচ্ছে ট্রয় নগরী, ট্রয়। তারপরে হচ্ছে কি স্পার্টা। তারপরে হচ্ছে আপনার পেত্রা নগরী। আর আরেকটা আছে ইতালিতে, যেটা আপনার এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পুরো ধ্বংস হয়ে গেছিল, তাই না? আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পুরো ধ্বংস হয়ে গেছিল, একেবারে জ্বলে গেছিল ইতালিতে, পম্পেই নগরী। পম্পেই নগরী। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলেন, আপনি চাকরি বাকরির পরীক্ষা বলেন, সব জায়গায় ঘুরে ফিরে এই 4টা নগর রাষ্ট্র নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। যদি আপনি 4টা নগর রাষ্ট্র মনে রাখতে পারেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একটা প্রশ্ন কমন পেতে পারেন, তাই না? আচ্ছা মোহাম্মদ, আপনি প্রশ্ন করেছেন ডাবি কেন সেকেন্ড টাইম পরীক্ষা নেয় না? আমার মতে পরীক্ষা নেওয়া উচিত, এবং সব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা নেওয়া উচিত। শুধু সেকেন্ড টাইমই না, গুচ্ছভুক্ত পরীক্ষায় হওয়া উচিত না। গুচ্ছভুক্ত এক পরীক্ষায় 24টা বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া হয়ে যাওয়া, এটা হওয়া উচিত না। হ্যাঁ, কেন হওয়া উচিত? অসংখ্য যুক্তি আছে কেন হওয়া উচিত। কারণ অনেকেই ভাবতে পারেন আমি তো কোচিংয়ে ক্লাস নিই এই জন্য বলতেছি যে মানে হওয়া উচিত না, এই জন্য না। ধরেন একটা ছেলে 3 মাস 4 মাস প্রস্তুতি নিছে, নেওয়ার পর আল্লাহ না করে এরকম হইলো যে পরীক্ষার দিন সকালবেলা অথবা পরীক্ষার আগের রাতে তার বাবা মারা গেছে, অথবা মা মৃত্যুবরণ করছে, অথবা সে অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ হাসপাতালে আছে। এত ভালো প্রস্তুতি নেওয়ার পরও একটা দুর্ঘটনার কারণে সে পরীক্ষা দিতে পারে নাই, আর এই জন্য তার কি হয়ে যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে, সে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছে না। তার জন্য তো অবশ্যই সেকেন্ড টাইম থাকা উচিত। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একসাথে হয়। সেম কাহিনী তো সেই গুচ্ছের পরীক্ষার দিনে হইতে পারে। একটা ছেলে আহত হয়েছে, খুব বেশি অসুস্থ হয়েছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন কেউ মারা গেছে, সে পরীক্ষা দিতে পারে না। তাহলে এক পরীক্ষার ফলে 24টা বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনারাই যারা সেকেন্ড টাইম এই যে আপনারা যারা আছেন এখন আমার সাথে সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নিচ্ছেন, খেয়াল করে দেখেন, এই যে এক পরীক্ষার জায়গায় যদি আপনি 24টা পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেন, কোথাও না কোথাও আপনার চান্স হইতো।
কোথাও না কোথাও আপনার চান্স হইতো, তাই না? আমার সাথে একমত কিনা বলেন তো, আমি যেটা বলছি সেটার সাথে আপনারা একমত কিনা? ধরেন আপনি গুচ্ছে একটা পরীক্ষা দিচ্ছেন, সেই জায়গায় যদি আপনি 24টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতেন, 24 বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেন, আপনার কোথাও না কোথাও চান্স হইতো না? অবশ্যই হইতো। আপনারা আমার সাথে একমত কিনা জানি না, তবে আমার বিশ্বাস আপনাদের কোথাও না কোথাও হইতো। আচ্ছা, একজন হাজেরা আপনি প্রশ্ন করেছেন আপনার লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়া, কি করব, সেকেন্ড টাইম হব নাকি এগিয়ে যাব? আপনি একটু আগের কমেন্টটা একটু দেখা যাবে? কমেন্ট আমি দেখতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনি হাজিরা, আপনি যেই সাবজেক্টে আছেন এই সাবজেক্টে বিসিএস ক্যাডার হওয়া সহজ। হ্যাঁ, বিশেষ শিক্ষা ক্যাডারে খুব দ্রুত হতে পারবেন। আমার পরিচিত অনেকেই এই সাবজেক্ট থেকে ক্যাডার হয়েছেন। আচ্ছা, অবস্থান ত্রয়নগরী বর্তমান তুরস্কে। ত্রয়নগরী বর্তমান তুরস্কে। আচ্ছা, এরপর নিচের দিকে নামেন। আচ্ছা দেখেন, আমি যে বিষয়টা বলেছি, আমার বিশ্বাস আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে আসলে এই গুচ্ছের সিস্টেমটা থাকা, এক পরীক্ষায় 24টা বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া হওয়া উচিত না। হ্যাঁ, এটা কি করা উচিত? অন্তত ধরেন আপনি 24 বার, আপনি চিন্তা করে দেখেন 24 বার তো দূরের কথা, আপনি 5 বার সুযোগ তুলে আপনি কোথাও না কোথাও চান্স পেয়ে যেতেন, কোথাও না কোথাও চান্স পেয়ে যেতেন। কিন্তু এই সিস্টেমগুলো আসলে খুব মানে খারাপ একটা সিস্টেম হয়ে গেছে এটা। কিছু কিছু সুবিধা আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি হচ্ছে অনেক স্টুডেন্টের জন্য। প্রাচীন নগরী ট্রয় নগরী বর্তমান তুরস্কে অবস্থিত, এই বিষয়গুলো আমরা দেখলাম। এরপরে আসেন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আপনি বি ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ থেকে যদি আপনি পরীক্ষা দেন, তাহলে দেখেন আপনার কত নাম্বার থাকা লাগবে। মিনিমাম জিপিএ থাকতে হবে 7, মিনিমাম জিপিএ থাকতে হবে 7। আর সেখানে সাধারণ জ্ঞানে আপনার প্রশ্ন হবে কত নাম্বারে? 40 নাম্বারের প্রশ্ন হবে। আর টোটাল সিট আছে কতগুলো দেখেন, চিন্তা করেন কতগুলো সিট। হ্যাঁ, 1221টা সিট আছে সেখানে আপনার জন্য। দেখেন এই যে একটা জিনিস, দেখেন, খেয়াল করে দেখেন, এই যে একটা বিষয়, সেকেন্ড টাইমারদের জন্য 5 মার্ক কর্তন করা হবে। অর্থাৎ আপনি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দেন, তাহলে আপনার 5 নাম্বার অটোমেটিক কেটে যাবে। অর্থাৎ ধরেন আপনি 90 পেয়েছেন, তাহলে আপনার মার্ক কাউন্ট করা হবে কত? 85 কাউন্ট করা হবে, 85 কাউন্ট করা হবে। ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রেখে একটু পড়াশোনা করতে হবে। অনেকেই ভাবতে পারেন স্যার 5 নাম্বার যদি আগেই মাইনাস করে দেয় তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কেমনে? অবশ্যই আপনি চান্স পাবেন। আপনাদের একটা কথা বলি শুনেন। আমার এক পরিচিত বন্ধু, তো 2012 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিল, চান্স হয় নাই তার, প্রথমবারে চান্স হয় নাই। তো দ্বিতীয়বার যখন পরীক্ষা দেয়, আপনারা অনেকেই জানেন যে মেডিকেলে 5 নাম্বার মাইনাস হয়ে যায় ওটো। তো যখন পরীক্ষা দিছে, পরীক্ষা থেকে বের হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে পরীক্ষা কেমন হয়েছে। সে কি বলছে জানেন? সে বলছে এর চেয়ে ভালো পরীক্ষা হওয়া সম্ভব না, এর চেয়ে ভালো পরীক্ষা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো রেজাল্টের পর কি দেখা গেল? রেজাল্টের পর দেখা গেল যে সেকেন্ড টাইমার হওয়া সত্ত্বেও সে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সে বছর ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তাহলে আপনি যদি চেষ্টা করেন, ভালোভাবে যদি চেষ্টা করেন, 5 নাম্বার মাইনাস হয়েও আপনি ভালো রেজাল্ট করা সম্ভব আপনার পক্ষে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, খেয়াল করে দেখেন, 5 নাম্বার মাইনাস হয়ে যাবে অটোমেটিক। জিপিএর একটা মার্কস দেওয়া আছে এখানে, জিপিএর জন্য 20 নাম্বার পাবেন। হ্যাঁ, 5 নাম্বার 40, কোটাদারি অর্থাৎ যাদের কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে অথবা প্রতিবন্ধী কোটা আছে অথবা অন্য যে কোনো ধরনের কোটা আছে, তাদের জন্য কত নাম্বার? মিনিমাম 35 নাম্বার পাইলে আপনি পাস করবেন, তাই না? এটা হচ্ছে 5 নাম্বার এখানে দেওয়া আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি আপনি দেখেন B1 নাট্যকলা চারুকলা ইনস্টিটিউট সঙ্গীত বিভাগ, হ্যাঁ, এই যে B1 যে এটা আছে, সেখানে দেখেন খেয়াল করে যে 50 নাম্বার শুধু সাধারণ জ্ঞানের উপর। অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষায় মানে 50%, অর্ধেক নাম্বারই হচ্ছে কিসের জন্য? সাধারণ জ্ঞানের জন্য। এখানেও শর্ত হচ্ছে কি, সেকেন্ড টাইমারদের জন্য 5 মার্ক কর্তন করা হবে। এই 5 মার্ক বাদ দিয়েও আপনি ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। আচ্ছা, সুমন হোসেন আপনি জানতে চেয়েছেন সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য কি ফোকাসের আগের শীট পড়লেই হবে নাকি নিউ শীট পড়তে হবে? যদি আপনি ফোকাসের আগের শীট 100% শেষ করতে পারেন, শেষ করতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনার চান্স হবে, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, কোথাও না কোথাও চান্স হবে। সাথে আপনি মৌলিক কিছু বিষয় পড়াশোনা করবেন, তাহলেই হবে। জি, কংগ্রেচুলেশন আদনান হুমায়ুন শাহরিয়ার, কংগ্রেচুলেশন। ইনশাল্লাহ দেখা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ,
দেখা করবেন। আপনার চায়ের দাওয়াত রইল। আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা দেখব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। মানে অনেকের একটা ড্রিম থাকে যে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করার। ডি ইউনিটের মাধ্যমে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে, সেই সাবজেক্টগুলো দেখেন কি কি আছে চট্টগ্রামের ডি ইউনিটে। মানে ডি ইউনিটে দেখেন কি আছে: সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা, দেখেন সামাজিক বিজ্ঞান, চারুকলা, আইন, জীববিজ্ঞান অনুষদভুক্ত, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান বিভাগ। এই যে দেখেন এই যে সাবজেক্টগুলো আছে, অনেকেরই স্বপ্ন থাকে। আমি পার্সোনালি এবার আপনাদেরকে বলে রাখি, আমি পার্সোনালি এবার আমার অনেক স্টুডেন্টকে আমি পরামর্শ দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, মোটামুটি ভালো সাবজেক্টও পাইছে, তারপর আমি বলছি যে না, চট্টগ্রামে চলে যান, না রাজশাহীতে চলে যান। আপনারা জেনে অবাক হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান পাইছে, আন্তর্জাতিক সম্পর্ক পাইছে, পাওয়ার পরেও রাজশাহীতে চলে গেছে। পাওয়ার পরেও আপনার চলে গেছে কোথায়? চলে গেছে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেছে আবার জাহাঙ্গীরনগরে চলে গেছে। কারণ আমি চেষ্টা করেছি তার যে পরিস্থিতি, তার যে পরিবারের যে চাওয়া সেই অনুযায়ী পরামর্শ দিতে, এবং সেই অনুযায়ী তারা চলে গেছে। আপনি ভাবতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে চলে গেছে অন্য জায়গায়। আচ্ছা, তো দেখেন আইন অনুষদ বা জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল এবং পরিবেশ, এই যে বিষয়গুলো আছে, সেখানে এই ডি ইউনিটের জন্য আপনার যোগ্যতা কি? আপনাকে বলছে যে ন্যূনতম মানে সর্বমোট আপনার 7.5 থাকতে হবে, দুইটা মিলিয়ে। ন্যূনতম জিপিএ 3.5 কম পাইলে আপনার কি হবে না, আপনি পরীক্ষা দিতে পারবেন না। আর সব মিলে মিনিমাম 7.5 থাকতে হবে আপনাকে। সেখানে দেখেন সাধারণ জ্ঞান, গণিত এবং অর্থনীতিতে থাকে কত নাম্বার? এটাও এক ধরনের সাধারণ জ্ঞান। গত বছর আমি একটা ক্লাস নিয়েছিলাম এটার উপরে, যে বিশ্লেষণ দক্ষতা অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা, আর সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি, এই পুরোটাই হচ্ছে কি সাধারণ জ্ঞান হিসেবে আমরা পড়াশোনা করিয়ে থাকি। এই 40 নাম্বারের জন্য আমরা ক্লাস নিয়ে থাকি। এই যে 40 নাম্বার, এই 40 নাম্বার আছে, এই 40 নাম্বারের মধ্যে আপনার ধরেন আমাদের কোর্সটা যদি আপনি করেন, আমাদের সাথে যদি আপনি থাকেন শেষ পর্যন্ত, 35 থেকে 38 পাওয়া সম্ভব। মিনিমাম 35 থেকে 38 পাওয়া সম্ভব ইনশাল্লাহ। আমরা সেভাবে করে আপনাদের পড়াশোনা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখেন মানসিক দক্ষতা, এটার উপর আমাদের লেকচার শিট আছে, সেই শিটগুলো আপনাদেরকে দেওয়া হবে। সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি, আমাদের স্পেশাল শিক্ষক আছেন এগুলোর জন্য। অর্থনীতির জন্য স্পেশালিস্ট শিক্ষক আছেন, ম্যাথের জন্য স্পেশালিস্ট শিক্ষক আছেন। সাধারণ জ্ঞানে আপনাদের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ দেখবেন এই যে 40 নাম্বারের সাধারণ জ্ঞান এবং মেন্টাল এবিলিটি, সেখানে 40-এর মধ্যে আপনি 35 থেকে 38 পাবেন ইনশাল্লাহ, যদি আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত। স্যার আমি ফোকাসে অ্যাডমিশন কোচিং করব। আচ্ছা, ফোকাসে যে শিট দেবে সেগুলো পড়লে কি? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। আমাদের সাথে কথা বলবেন। আপনার যদি কোথাও সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে নক করবেন, যে স্যার বা ভাই বা স্যার, আপনার যেটা ভালো লাগে সেটাই বলবেন, যে ভাই আমার এই সমস্যাগুলো হচ্ছে, কি করা যায়। অনেক সমস্যা নিয়ে আসে, আমরা চেষ্টা করি সেগুলো নিয়ে কথা বলার জন্য তাদের সাথে। আপনিও কথা বলবেন আপনার কী ধরনের সমস্যায় আছেন, কীভাবে আপনাকে হেল্প করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই বলবেন। এই সম্পূরক তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবার জন্য একই, সব ইউনিটের জন্য একই। আচ্ছা, এখন আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্নের প্যাটার্ন আমরা দেখব এখানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন কি ধরনের প্রশ্ন আসে। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসে কারা? আমরা সবাই জানি 1498 সালে প্রথম ভারতবর্ষে আসে কারা? পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে আসে, তাই না? আর সবার শেষে আসে কারা? ফরাসিরা আসছে সবার শেষে। প্রথমে আসছে পর্তুগিজরা, প্রথম হচ্ছে কি পর্তুগিজ, আর সবার শেষে হচ্ছে কি ফরাসিরা আসছে সবার শেষে। ইউরোপীয় বণিকদের মধ্যে সবার শেষে আসছে কারা? ফরাসিরা। এরপরে আসেন আমাদের পরের যে একটা প্রশ্ন দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য কতটি? আমরা সবাই জানি এর মূল লক্ষ্য হচ্ছে কতটি? 17টি। তবে আরও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে, তাই না? 169টি সুনির্দিষ্ট লক্ষ্য আছে, তবে মূল লক্ষ্য হচ্ছে কতটা? 17টা। এর মধ্য থেকে আপনাদেরকে বলে রাখি, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কি 1 থেকে 5 পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ করবেন। 1 থেকে 5 পর্যন্ত লক্ষ্যগুলো মনে রাখবেন। 7 নম্বর লক্ষ্যটা একটু ভালো করে দেখবেন, রিনিউয়েবল, এফোর্ডেবল এবং রিনিউয়েবল এনার্জি, তাই না?
হ্যাঁ, নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে বলা হয়েছে। 13 নাম্বারটা নিয়ে দেখবেন, হ্যাঁ, সমুদ্র অর্থনীতি নিয়ে বলা হয়েছে। তারপরে এরকম গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল, গুরুত্বপূর্ণ কিছু এজেন্ডা আছে, গোলস আছে, সেই গোলসগুলো অবশ্যই মনে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে 1 থেকে 5-এর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। এরপর আসে আমাদের পরের প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। খুবই সহজ প্রশ্ন, এবং দ্বীপগুলো দেখেন খুব ইন্টারেস্টিং, খুব মজার, দেখেন খুব মানে আকর্ষণীয় দ্বীপ, তাই না? আমরা সবাই জানি একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ কোনটা? মহেশখালী দ্বীপ হচ্ছে কি একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ। একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? ছেড়া দ্বীপ বা ছেড়াদিয়া দ্বীপ বা ছেড়া দ্বীপ, তাই না? নিজুম দ্বীপ আমরা সবাই জানি, এর পূর্ব নাম ছিল কি? চর উসমান বা বাউলার চর, তাই না? চর উসমান বা বাউলার চর। এই HM নাজমুস সাকিব, আপনার কমেন্ট পড়ি না, আপনি কমেন্টটা আবার করেন, আপনার কমেন্টটা পড়বো। হ্যাঁ, আচ্ছা, আপনি আবার কমেন্ট করেন, আপনার কমেন্টটা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী, তাই না? আচ্ছা, নিজুম দ্বীপ, নিজুম দ্বীপ কেন নিজুম হয়ে গেল? নিজুম দ্বীপের নাম কেন নিজুম হয়ে গেল? আমরা ক্লাসে বলেছি নিজুম দ্বীপের নাম কেন নিজুম হলো। 1970 সালে বাংলাদেশে একটা প্রলয়নকারী জলোচ্ছ্বাস আঘাত হানে, তাই না? সেই জলোচ্ছ্বাসে নিজুম দ্বীপের যেই বর্ণনাটা পাওয়া যায়, সেই জলোচ্ছ্বাসে নিজুম দ্বীপের 3 জন মানুষ তারা সবাই মৃত্যুবরণ করেছিল। তারপর এই 70-এর জলোচ্ছ্বাসের পর থেকে এই দ্বীপের নাম চর উসমান বা বাউলার চর থেকে হয়ে গেছে কি? নিজুম দ্বীপ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন আমাদের পরের যে প্রশ্ন, 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত সালে? 76-এর মনন্তর কত সালে? বাংলা 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 আপনার 1176, বাংলা হচ্ছে 1176, বাংলা 1176, আর ইংরেজি হচ্ছে 1770, তাই না? কেন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বলেছি। কেন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আপনারা জানেন, 1765 সাল, 1765 সালে কি হয়? এলাহাবাদ চুক্তির মাধ্যমে ভারতবর্ষের দেওয়ানি লাভ করে কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1765 সাল থেকে 1770 সাল পর্যন্ত, 1770 সাল পর্যন্ত এই ভারতবর্ষ থেকে, এই বাংলা থেকে যেই পরিমাণ লুটতরাজ করে নিয়ে গেছে ব্রিটিশরা, যেই পরিমাণ লুটতরাজ করে নিয়ে গেছে এই অঞ্চল থেকে, এই লুটতরাজের ফলে কি হলো? আমাদের এই বাংলায়, আমাদের এই ভারতবর্ষে এই দুর্ভিক্ষটা দেখা দিল, যেটা ইতিহাসে 76-এর মনন্তর নামে পরিচিত। 76-এর মনন্তর নামে পরিচিত, তাই না? এই সম্পদ লুট করে কি করেছে ব্রিটিশরা? আপনারা খেয়াল করে দেখবেন, 1765 থেকে 70 তো বললাম, এর কিছুদিন পরে ব্রিটিশরা কি করলো? বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করলো। আবিষ্কার করার মাধ্যমে তাদের শিল্প বিপ্লব, প্রথম শিল্প বিপ্লবের সূচনা করলো তারা। এই যে শিল্প বিপ্লব তারা করলো, কাঁচামালগুলো কোত্থেকে পাইছে? কোত্থেকে এত এত কাঁচামাল কোত্থেকে পাইছে তারা? সব আমাদের এই ভারতবর্ষ থেকে নিয়ে গেছিল তখন তারা। এত বেশি লুটতরাজ করছে, ফলশ্রুতিতে কি হলো? 1770 সাল ইংরেজি, বাংলা 1176 সালে আমাদের এই অঞ্চলে একটা দুর্ভিক্ষ দেখা দেয়, যেটা 76-এর মনন্তর নামে পরিচিত। এরপরে দেখেন কি ধরনের প্রশ্ন এসেছে। চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? আমরা সবাই জানি চ্যাট জিপিটি বা চ্যাট জেনারেটিভ প্রিটেন্ট ট্রান্সফর্মার, এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওপেন এআই, তাই না? ওপেন এআই, যার বর্তমান সিইও হচ্ছে কে? বর্তমান সিইও হচ্ছে কে? স্যাম অল্টম্যান, তাই না? স্যাম অল্টম্যান, সরি, স্যাম অল্টম্যান, তাই না? এই জিনিসটা আমরা সবাই জানি, স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটি ওপেন এআই এর তারা এটা নির্মাণ করে। আচ্ছা, এরপর আসেন আমাদের পরে আর কি প্রশ্ন আছে। আচ্ছা, জিএসটি ভুক্ত যে বিশ্ববিদ্যালয় সমূহ, আপনারা যারা জিএসটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই 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 বিষয়টা দেখেন, খেয়াল করে দেখেন। জিএসটি বি বা মানবিক থেকে যদি আপনি বি ইউনিট থেকে যদি আপনি পরীক্ষা দেন, তাহলে আপনার কত থাকা লাগবে? চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3 থাকতে হবে, তাই না? এইচএসসিতে ন্যূনতম মানে 3 থাকতে হবে, সব মিলিয়ে 6 থাকতে হবে, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন জিএসটিতে। তো সেখানে সাধারণ জ্ঞান থাকে কত? 30। আসলে এটা সরাসরি সাধারণ জ্ঞান তো সবই সাধারণ জ্ঞান। তো এখানে কি কি থাকে খেয়াল করে যদি দেখেন, সেখানে থাকে কি? ইকোনমিক্স থাকে, সেখানে থাকে আইসিটি,
সেখানে থাকে সাইকোলজি, হ্যাঁ। সাইকোলজির নিউমোনিক্স কি? সাইকোলজির নিউমোনিক্স হচ্ছে কি পিছে চলে যায়, আমরা পড়ে আসছি এগুলো, তাই না? পিছে চলে যায়। এরপরে সেখানে আর কি থাকে? সেখানে থাকে জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে। এরকম মৌলিক বিষয়গুলো থেকে প্রশ্ন আসে যেগুলো আমরা সাধারণ জ্ঞান হিসেবে আলোচনা করেছি, এখানে সাধারণ জ্ঞান হিসেবে উল্লেখ করেছি। 30 নাম্বার থাকে সেখানে, 30 নাম্বার থাকে এই এতে। তো দেখেন সবচেয়ে বেশি সিট এখানে, তাই না? প্রায় 4500 প্লাস সিট আছে আপনার এই গুচ্ছভুক্ত আর্টস স্টুডেন্টদের জন্য। এই সিটগুলো আছে, এই সিটগুলো আছে। তো যদি একটু ভালো করে পড়াশোনা করেন, যদি একটু ভালো করে পড়াশোনা করেন অবশ্যই সেগুলো ভালো নাম্বার পাওয়া সম্ভব। জিএসটিতে দেখেন, খেয়াল করে দেখেন, জিএসটির এই যে সাবজেক্টগুলো আছে বা 30 নাম্বার আসে, আমরা চেষ্টা করব যদি আপনারা ক্লাস করেন নিয়মিত, যদি উমর ফারুক আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, একটু অপেক্ষা করেন, হ্যাঁ একটু অপেক্ষা করেন। আচ্ছা, যদি আপনারা নিয়মিত ক্লাস করেন আমরা চেষ্টা করব যাতে মিনিমাম 25 নাম্বার আপনি এখান থেকে পান। এই 30-এর মধ্যে মিনিমাম 25 নাম্বার যাতে পান সাধারণ জ্ঞান, সেভাবে আমরা প্রস্তুতি নেওয়ানোর চেষ্টা করব। কারণ আমাদের এবার একটা নতুন প্ল্যান নিয়ে আগাচ্ছি আমাদের যারা সেকেন্ড টাইমার আছে এদের জন্য। কারণ অনেক স্বপ্ন নিয়ে তাদের স্বপ্ন ভেঙে যাওয়ার পর আবার নতুন করে স্বপ্ন নিয়ে তারা আমাদের কাছে আসছে। আমরা চেষ্টা করবো এমনভাবে প্রিপারেশনটা নিয়ে দেওয়ার জন্য এই সাধারণ জ্ঞানে মিনিমাম 25 যাতে আপনার থাকে, মিনিমাম 25, সর্বোচ্চ 28-29 থাকতে পারে, মিনিমাম 25 রাখার চেষ্টা করব। আর বাকিরা বাংলা ইংরেজির ব্যাপারে, বাংলা ইংরেজি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী কথা বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন জিএসটিতে দেখেন কি ধরনের প্রশ্ন আছে, জাস্ট কিছু প্রশ্নের নমুনা দেখায় আপনাকে। এই প্রশ্নটা আমি ফ্রি ক্লাসের সময়, মানে জিএসটি সম্পর্কিত যে স্পেশাল ক্লাস হয়েছিল সেই প্রশ্ন, সেখানে এটা ছিল প্রশ্নটা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? আমরা সবাই জানি যে সেটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীন? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন, তাই না? এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র কথাটা শুনে অনেকেই অ্যান্সার করে চলে আসছে কি, এই যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেটা ভুল উত্তর। এটা হচ্ছে কি ভুল উত্তর। ফারিয়া রহমান হিবা, আপনি একটু একটু ইয়ে করেন তো। ডিপ্রেশনে আছেন। আচ্ছা, আপনি বিইউপির জন্য যদি প্রস্তুতি নিতে চান তাহলে এখন থেকে বিইউপির জন্য আলাদাভাবে পড়াশোনা শুরু করেন। হ্যাঁ, বিইউপিতে একটু চেষ্টা করলে চান্স পাওয়া সম্ভব, ভালো করা সম্ভব, বিইউপিতে ভালো করা সম্ভব। আচ্ছা, জিকের জন্য, হ্যাঁ জিকের জন্য কিছু কিছু বিষয় আছে। আপনাদেরকে তো আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে কোত্থেকে প্রশ্ন আসে, সেখানে আমাদের জিকে শিটগুলো কতটুকু কার্যকর হয়। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে যারা প্রশ্ন করতেছেন জিকের জন্য কি পড়বো, ফোকাসের শীট পড়বো কিনা, দেখেন ফোকাসের শীট থেকে আপনারা জাস্ট জাহাঙ্গীরনগরটা আপনাদেরকে দেখায় একটু, একেবারে প্রথম থেকে দেখায় আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। হ্যাঁ, সি ইউনিট সেট আই 2022 সেশনের এটা দেখাচ্ছি। দেখেন কোত্থেকে প্রশ্ন আসে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, জাস্ট টপিকগুলোর নাম এখানে দেওয়া আছে যে এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। হ্যাঁ, এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। প্রত্যেকটা সেটের প্রত্যেকটা সেট, প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন এখানে অ্যানালাইসিস করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা সেট, প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করা আছে। এই সবগুলো বিষয় আপনাদের জন্যই করা হয়েছে। সবগুলো বিষয় শুধু আপনাদের জন্যই করা হয়েছে, আপনাদেরকে দেওয়া হবে বলেই এগুলো করা হয়েছে। এগুলো আপনারা পেয়ে যাবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোত্থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এই টপিকগুলো কোন লেকচারের কত নাম্বার পেজে। দেখেন এই যে লেকচার নাম্বার কত, পেজ নাম্বার কত, এগুলো শো দেওয়া আছে। লেকচার নাম্বার কত, পেজ নাম্বার শো দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন, এগুলো আপনারা সেখান থেকে পাবেন। আচ্ছা, এরপরে আসেন তারপরে দেখেন কি ধরনের প্রশ্ন আসছে। হ্যাঁ, রিপাবলিক গ্রন্থটির লেখককে? প্লেটো। রিপাবলিক গ্রন্থটির লেখককে? প্লেটো। আমরা সবাই পড়ে আসছি যে এই প্লেটোর একটা 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 ইয়া পড়ে আসছেন আপনারা, একটা সিকোয়েন্স পড়ে আসছেন না, স্পা মানে কি? স্পা মানে হচ্ছে সক্রেটিস, যার ছাত্র ছিল কে? প্লেটো। প্লেটোর ছাত্র ছিল কে? এরিস্টটল। এরিস্টটলের ছাত্র ছিল কে? আলেকজান্ডার। একজন আরেকজনের ছাত্র শিক্ষক, তাই না?
সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিস যা বলে গিয়েছে প্লেটো তার বিরোধিতা করেছে, প্লেটো যা বলেছে অ্যারিস্টটল তার বিরোধিতা করেছে, তাই না? সক্রেটিসের বিখ্যাত উক্তি ভার্চু ইজ নলেজ, নলেজ ইজ ভার্চু, এগুলো পড়ে আসছেন। প্লেটোর বিখ্যাত গ্রন্থ কি রিপাবলিক, অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি পলিটিক্স, এগুলো আপনারা পড়ে আসছেন। তো রিপাবলিক গ্রন্থটির লেখক হচ্ছে কে? রিপাবলিক হচ্ছে কি প্লেটোর রিপাবলিক, আর অ্যারিস্টটলের হচ্ছে কি দ্য পলিটিক্স, তাই না? অ্যারিস্টটল কি লিখছেন? দ্য পলিটিক্স, পলিটিক্স, এই বিষয়গুলো আপনারা পড়ে আসছেন। আচ্ছা, এরপরে আসেন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এখন আপনারা সবাই পারবেন না? এই গানটার রচয়িতাকে অবশ্যই পারবেন, ইসরাত রামিসা, অবশ্যই আপনি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা জাকারিয়া, আপনি জানতে চেয়েছেন আপনার কাছে শীট আছে, এখন যদি আবার ভর্তি হয় তাহলে কি আবার শীট সংগ্রহ করতে হবে? সেটা আমি আপনার প্রতি পরামর্শ থাকবে যে কোচিং একটা অফার দিয়েছে আপনাদেরকে, শীট সহ হইলে একরকম, শীট ছাড়া হলে অন্যরকম একটা মানে অ্যামাউন্ট বলেছে হয়তো আপনাদেরকে। তো আমি যেটা পরামর্শ দিব, যদি আপনার আর্থিক সমস্যা না থাকে সেভাবে, তাহলে আপনি শীট সহই নেন। আর যদি কিছু সমস্যা থাকে, আপনার যদি মনে হয় না কিছু টাকা কম খরচ হলে আপনার জন্য ভালো হবে, তাহলে আপনি শীটগুলো নিয়েন না, আপনি ক্লাস করেন, আর আগের শীট থেকে আমরা বলে দিব যে এই টপিকটা এই শীটে পেতে পারেন। হ্যাঁ, গণিত এবং আইকিউ এর প্রস্তুতি কিভাবে নিব? গণিত এবং আইকিউর প্রস্তুতি আমাদের ক্লাস হবে, এখানে রেগুলার ক্লাস হবে, এগুলোর উপর ক্লাস হবে, ক্লাসে সেভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন এটার উত্তর সবাই পারেন না, আব্দুল লতিফ, তাই তো? আমরা একটু আগে বলছি যখন এই আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানের সুর করেছিলেন কে প্রথম? আব্দুল লতিফ। তারপরে এই আব্দুল লতিফ থেকে গানটা কায়রানে দেওয়া হলো কাকে? আলতাফ মাহমুদকে, তাই তো? আলতাফ মাহমুদকে দেওয়া হলো। আলতাফ মাহমুদকে দেওয়ার পর তখন আব্দুল লতিফ গান লিখলেন কি? ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এটা প্রকৃত ইতিহাস না, জাস্ট মনে রাখার জন্য বলছি এটা। জাস্ট মনে রাখার জন্য বলছি এই বিষয়টা। তারপরে দেখেন প্রশ্ন কি আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত বা সন্নিবেশিত হয়েছে? আমরা সবাই জানি সংবিধানের যে 60টা তফসিল আছে তার মধ্যে 3টা তফসিল নিয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 3টি তফসিল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? আপনি দেখেন ঘুরে ফিরে এই 3টা তফসিল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আপনি 3টা তফসিল একবারে মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে ফেলবেন। সেই 3টা তফসিল কি কি? পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল, আরেকটা হচ্ছে কি সপ্তম তফসিল। পঞ্চম তফসিল, সেখানে কি হয়েছিল? 7 মার্চের ভাষণ, তাই না? 7 মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে আছে কি? এই স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিলে আছে কি? মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণা, তাই না? এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়াশোনা করবেন। এইগুলো একটু ভালোভাবে পড়াশোনা করবেন, একটা না একটা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। দেখেন আপনাদের কিছু সাজেশনও দিলাম যে 4টা নগরী মনে আছে আপনাদের? 4টি নগরী নিয়ে পড়াশোনা করবেন। হ্যাঁ, নগরী, তারপরে 3টা তফসিল। তাহলে আপনি মোটামুটি একটা সাজেশন পেয়ে যাচ্ছেন যে এই বিষয়গুলো পড়লে আপনার প্রশ্ন আসতেছে, এই বিষয়গুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। তাহলে এগুলো আপনি নোট করে ফেলবেন যে এই টপিক থেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসবে, এই টপিক থেকে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা ক্লাসে নোট নেবেন। আমাদের স্যাররা যারা ক্লাস নেবেন তারা যখন ক্লাস নেবেন তখন বলে দিবেন যে এইখান থেকে এটা গুরুত্বপূর্ণ, এটা পড়বেন, এবং ইনশাল্লাহ এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন কমন পাবেন। আচ্ছা, এরপরে আসেন আমাদের পরের প্রশ্ন। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতি ডাটা ট্রান্সমিশন হয়? আমরা সবাই জানি কম্পিউটার থেকে প্রিন্টারে কি হয়? একমুখী ডাটা প্রেরণ হয়। আমরা সবাই জানি যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা প্রেরণ করা যায়, কিন্তু প্রিন্টার থেকে কম্পিউটার ডাটা প্রেরণ করা সম্ভব নয়। আর এটাও জানি যেটা একমুখী যোগাযোগ সেটাই হচ্ছে কি সিমপ্লেক্স, যেটা একমুখী যোগাযোগ ব্যবস্থা সেটাকে বলা হয় কি সিমপ্লেক্স।
যেটা একমুখী যোগাযোগ ব্যবস্থা সেটাকে বলা হয় সিমপ্লেক্স। এই টাইপের সহজ সহজ প্রশ্ন আসে, জাস্ট একটু কৌশলী হতে হবে, একটু বুদ্ধি করে পড়াশোনা করতে হবে, একটু মনোযোগ দিয়ে সিস্টেম অনুযায়ী পড়াশোনা করতে হবে। এবার আসেন যারা বিওপি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে বিওপিতে কি প্রয়োজন হয়, কতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, দেখেন ইউনিট ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সেখানে যদি আপনি এই ইউনিটে যদি আপনি পরীক্ষা দেন, মানবিক থেকে পরীক্ষা দিলে আপনার কত থাকতে হবে, ন্যূনতম 4 সহ মোট 8 থাকতে হবে, তাই না? ন্যূনতম 4 সহ আপনার মোট কত থাকতে হবে, 8 থাকতে হবে, তাই না? তাহলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। এখানে যদি আপনি বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে চান এই ইউনিটে, তাহলে আপনার থাকতে হবে কত, 9, মোট জিপিএ 9, আর ন্যূনতম জিপিএ হচ্ছে আপনার 4.50 থাকতে হবে। বাণিজ্য ইউনিট থেকে আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন, যদি এই ইউনিটে পরীক্ষা দিতে চান, তাহলে আপনার থাকতে হবে কত, মোট জিপিএ থাকতে হবে 8.5, আর ন্যূনতম হচ্ছে কত, 4 থাকতে হবে, ন্যূনতম 4, আর আপনার এই মোট জিপিএ থাকতে হবে 8.5। ফোকাস ময়মনসিংহ শাখাতে কি সেকেন্ড টাইমারদের জন্য আলাদা বেচ আছে? আপনি আপনার প্রশ্নের উত্তরটা কিছুক্ষণের মধ্যেই ফোকাস কর্তৃপক্ষ দিবেন, একটু ওয়েট করেন। নাদিয়া রহমান নিঝুম, আপনি আমাদের সাথে থাকেন, কিছুক্ষণের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাবেন। সুমায়া ইসলাম, কিভাবে নতুন সিট পাবো এটা নিয়ে কিছুক্ষণের মধ্যে কোচিং কর্তৃপক্ষ, কোচিং ফোকাসের পেজ থেকে আপনাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এই যে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যেটা আছে, সেখানে সাধারণ জ্ঞানের নাম্বার থাকে কত, 40। কত নাম্বার থাকে, 40। আর প্রশ্ন হবে কিভাবে, সাধারণ জ্ঞান ইংরেজিতে প্রশ্ন হবে, সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে ইংরেজিতে, নাম্বার থাকে কত, 40। আপনাদেরকে দেখিয়েছি আমরা এই শীটটা আপনাদের জন্য এই শীটটা তৈরি করেছি, যে আপনার ইংরেজিতে জিকেটা যে ইংরেজিতে পড়তে যে আপনাদের কষ্ট না হয়, ইংলিশে পড়তে যেন কষ্ট না হয়, এই জন্য মূলত এই জিনিসগুলো আপনাদের তৈরি করেছি। হ্যাঁ, এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা এই শীটটা ভালো করে পড়লে পারবেন। দেখেন জাস্ট প্রশ্নের প্যাটার্নগুলো দেখেন, বলা হচ্ছে, এই প্রশ্নটা কি বলা হচ্ছে খেয়াল করেন তো, এই প্রশ্নটাই বলা হচ্ছে যে আউট অফ 11 সেক্টরস ডিউরিং দ্য 1971 লিবারেশন ওয়ার হুইচ ওয়ান ওয়াজ দ্য নেভাল সেক্টর। কোনটা কি ছিল আপনার, নৌ সেক্টর ছিল কোনটা, জানতে চাইছে আপনার কাছে। হ্যাঁ, 1971 সালে 11টা সেক্টরের মধ্যে নৌ সেক্টর ছিল কোনটা, আমরা সবাই জানি 10 নং সেক্টর, তাই না? দেখেন, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বাঙালি অ্যাজ দেয়ার সেকেন্ড স্টেট ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই জানি সিয়েরা লিওন। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে কি, বাংলা। মানে জাস্ট আপনি যদি বাংলায় যদি আপনি সাধারণ জ্ঞানটা পড়াশোনা করে থাকেন, সাধারণ জ্ঞান যদি বাংলায় পড়াশোনা করে থাকেন, বিউপির এই ইংলিশ জিকেটাও আপনি পারবেন। এবং তার জন্য আমরা একটা এরকম শীট তৈরি করা আছে সেকেন্ড টাইমের জন্য, এখানে প্র্যাকটিস দেওয়া আছে, বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে, কোন ইউনিটে কী ধরনের প্রশ্ন আসে এগুলো দেওয়া আছে, সব কিছু পাবেন আপনি এখানে। এই জন্য আপনারা যারা ভর্তি হয়েছেন তা আলহামদুলিল্লাহ হয়েছেন, যারা হন নাই চেষ্টা করুন হয়ে যেতে। আর যদি একান্তই হতে না পারেন, তাহলে কোচিংয়ের সাথে কথা বলবেন বিষয়গুলো নিয়ে, আপনার সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, আশা করি কোচিং আপনাদের এই সমস্যাগুলো সমাধান করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই সম্পূর্ণ লেকচার শিটটা হচ্ছে ইংরেজিতে আপনাদের জন্য তৈরি করা, এগুলো সেকেন্ড টাইম সাধারণ জ্ঞান, এফএসএস। আর এরপরে আসেন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি, জি জিকে যে 40 নাম্বারের যে জিকে ইংরেজিতে হবে, সেটার প্রস্তুতির জন্য আমাদের একটা আলাদা শিট তৈরি করা হয়েছে আপনাদের জন্য ইনশাল্লাহ। আমরা ক্লাস শুরু করলে এগুলো আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর দেখেন আমাদের এরপর কি আছে, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা এফবিএস। এখানে যদি আপনি মানবিক থেকে যদি পরীক্ষা দিতে চান, সেখানে এই 10 নাম্বারের জিকে থাকবে, খুবই সহজ প্রশ্ন হবে, সাম্প্রতিক প্রশ্ন থাকবে দু একটা, খুবই সহজ প্রশ্ন হবে, 10 নাম্বার মাত্র জিকেতে। তারপরে দেখেন এরপর আমরা যেটা আমাদের যে ইউনিট আছে সেটা হচ্ছে কি, ফ্যাকাল্টি অফ বিজনেস তো বললাম, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি স্টাডিজ, সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, সেখানেও সাধারণ জ্ঞানে কত নাম্বার, সেখানেও সাধারণ জ্ঞানে 40 নাম্বার। এই 40 নাম্বারের জন্য আমরা যে শীট দিব, শীটটা পড়বেন, পাশাপাশি আরও কিছু পরামর্শ থাকবে, সাম্প্রতিক নিয়ে কথা থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে কথা থাকবে, সেই বিষয়গুলো পড়াশোনা করবেন ইনশাল্লাহ। দেখবেন আপনার এই 40-এ
অর্থাৎ বিউপির জিকে যে 40 থাকে, এই 40-এর মধ্যে আপনার ন্যূনতম নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি কত 30 থেকে 35 পাবেন যদি আপনি নিয়মিত ক্লাসগুলো করেন, আমাদের শিটগুলো শেষ করেন ইনশাল্লাহ। আর যদি আরেকটু ভালো করে পড়াশোনা করেন, এই 40-এর মধ্যে আপনার পক্ষে 35 থেকে 38 পাওয়াও সম্ভব। সরি, 35 থেকে 38 পাওয়াও সম্ভব। সেক্ষেত্রে আরেকটু অ্যাডভান্স, আপনার একটু ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, হার্ড কপি পাওয়া যাবে কিনা? হার্ড কপি এটা দেয় না, কোচিং আলাদা করে কোনো হার্ড কপি বের করে না, যারা স্টুডেন্ট এদেরকে শুধু দেওয়া হয়ে থাকে এই বিষয়টা। হার্ড কপি যদি আপনি চান, আপনি যদি কোচিংয়ে ভর্তি হয়ে থাকেন, কোচিংয়ের কাছ থেকে সফট কপি নিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। হ্যাঁ, এটা আপনার জন্য একটা পরামর্শ থাকবে। জিকে, ইংলিশ জিকে না পড়ে বাংলা জিকে পড়লে ইংলিশ ভালো করা যাবে। হ্যাঁ, ভালো করা যাবে যদি আপনি ইংলিশ বুঝেন, প্রশ্ন যদি বুঝতে পারেন, অনুবাদ করতে পারেন, তাহলে অবশ্যই ভালো করা যাবে, অবশ্যই ভালো করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন কি ধরনের, দেখেন ইংলিশ জিকের কিছু প্রশ্ন আপনাদেরকে দেখায়, বিভিন্ন সময় বিউবিতে প্রশ্ন এসেছে, সেরকম কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাই। দেখেন, হু ডিজাইনড দ্য ন্যাশনাল এমব্লেম অফ বাংলাদেশ? বাংলাদেশের জাতীয় প্রতীক ডিজাইনার কে? জাতীয় প্রতীকের ডিজাইনার কে? আমরা সবাই জানি কে, কামরুল হাসান, তাই তো? এই কামরুল হাসানের নাম আমরা সবাই জানি কম বেশি, কামরুল হাসান। তারপরে দেখেন কি ধরনের প্রশ্ন, কত সহজ সহজ প্রশ্ন আসে। দেখেন, হোয়েন ডিড বাংলাদেশ জয়েন্ট ওআইসি? বাংলাদেশ ওআইসিতে জয়েন করে কত সালে? আমরা সবাই জানি যে ওআইসির দ্বিতীয় সম্মেলন, যেটা 1974 সালের ফেব্রুয়ারিতে হয়েছিল, 21, 22, 23 ফেব্রুয়ারিতে হয়েছিল। সেই ফেব্রুয়ারি সম্মেলনে, 1974 সালে সেই সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম অংশগ্রহণ করে এবং সেই সম্মেলনেই বাংলাদেশ ওআইসিতে যোগদান করে, ওআইসির সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরপরে দেখেন প্রশ্ন কি আসছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদকের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদকের নাম কি? ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড বা স্বাধীনতা পদক, তাই না? হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক, সিভিলিয়ান মানে কি? সিভিলিয়ান মানে হচ্ছে বেসামরিক, তাই না? এই বেসামরিক পদক হচ্ছে কোনটা? ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে কোনটা? এই 21শে পদক। আচ্ছা, আমরা সবাই তো জানি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদকের নাম হচ্ছে স্বাধীনতা পদক। আপনারা কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদকের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদকের নাম কি? কেউ জানেন? আমরা বেসামরিকটা সবাই জানি যে স্বাধীনতা পদক, কিন্তু সামরিক পদকের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদকের নাম কি? কেউ কি জানেন? কেউ তো উত্তর করতেছেন না। সর্বোচ্চ বেসামরিক পদকের নাম হচ্ছে স্বাধীনতা পদক। আর সর্বোচ্চ সামরিক পদক আমি লিখিয়ে দিচ্ছি, দেখেন, সর্বোচ্চ সামরিক পদক, হ্যাঁ, সর্বোচ্চ সামরিক পদকের নাম হচ্ছে বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ সর্বোচ্চ সামরিক পদকের নাম কি? বীর শ্রেষ্ঠ। আর বেসামরিক পদক বললে হচ্ছে স্বাধীনতা পদক, তাই না? স্বাধীনতা পদক এটা হচ্ছে বেসামরিক। আর সামরিক পদক সেটা হচ্ছে কি? বীর শ্রেষ্ঠ। সর্বোচ্চ সামরিক পদকের নাম হচ্ছে কি? বীর শ্রেষ্ঠ। এরপরে আসেন আমাদের পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু দেখি। আর্মড ফোর্সেস ডে অফ বাংলাদেশ ইজ, অর্থাৎ বাংলাদেশের আমরা সবাই জানি যে 1971 সাল
1971 সালের 21 নভেম্বর 21 নভেম্বর কি হয়েছিল? বাংলাদেশের সকল বাহিনী মিলে, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, সকল বাহিনী মিলে প্রথমবারের মতো কি করেছিল, একটা সম্মিলিত সামরিক বাহিনী গড়ে উঠেছিল। এবং ওনারা তখন কি করেছিল, 21 নভেম্বর 1971 সালে কি করেছিল, আপনার পাকিস্তান বাহিনীর উপর আক্রমণ করেছিল, তাই না? প্রথমবারের মতো সবাই মিলে আক্রমণ করেছিল। তো এই জন্যেই এই 21 নভেম্বরকে পালন করা হয় কি, আপনার সামরিক দিবস, তাই না? সামরিক দিবস। সামরিক এবং বেসামরিকের পার্থক্য কি? সামরিক এবং বেসামরিক, বেসামরিক মানক হচ্ছে আমি আপনি, আমরা যারা আছি, যারা অস্ত্র চালাই না, যারা মানে দেশ রক্ষা বা যারা সরকারি মানে আপনার কি বলা যায়, যারা হচ্ছে কি আপনার আইন শৃঙ্খলা রক্ষা বলেন, দেশ রক্ষা বলেন, সীমান্তের প্রহরী বলেন, অর্থাৎ যাদের কাছে অস্ত্র শস্ত্র নেই, সাধারণ মানুষ যারা আছি আমরা, আম পাবলিক যারা আছি, তারা হচ্ছে কি বেসামরিক নাগরিক। আর সামরিক নাগরিক যারা, যাদের কাছে যুদ্ধাস্ত্র আছে, অস্ত্র আছে, যুদ্ধাস্ত্র আছে, বৈধ অস্ত্র আছে, তারা। আবার সন্ত্রাস যারা আছে, চাঁদাবাজ যারা আছে, দুর্নীতিবাজ যারা আছে, অস্ত্র যারা যাদের কাছে আছে, এরা কিন্তু সামরিক ব্যক্তিত্ব না। বুঝতে পারছেন? শুধু বিউপির জন্য কি কোচিং করা যাবে? আপনি কোচিং কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনি উত্তর পাবেন। আমি এইচএসসি 25 বেসের পরীক্ষার্থী। আমি ফোকাসের সকল গাইড সংগ্রহ করেছি। একাডেমিক পড়া আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে, আর সাথে আমি ওইগুলো একটু একটু করে পড়ে আসছি। এখন কি এগুলো পড়লেই চলবে নাকি আরও অতিরিক্ত বই পড়তে হবে? অতিরিক্ত বই কিচ্ছু পড়তে হবে না। রাজীব হোসেন নাফি, আপনার প্রতি আমার পরামর্শ, এই যে কোচিংয়ের শিক্ষক অথবা এই যে বড় ভাই, ভাই হিসেবে আপনার পরামর্শ থাকবে, আপনি একাডেমিক পড়াশোনাটা একটু ভালো করে করেন। বিশেষ করে আপনার যে এই মানে বেসিক যে বিষয়গুলো আছে, ধরেন ইংলিশ, বাংলা, অথবা আইসিটি, অথবা আপনার অর্থনীতির স্টুডেন্ট, আপনি যদি আর্টসের স্টুডেন্ট অর্থনীতি যদি থাকে, অর্থনীতি, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, বেসিক যে বিষয়গুলো আছে, এগুলো অনেক ভালো করে পড়াশোনা করেন। আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে রাজীব? আচ্ছা, তাহলে 21 নভেম্বর হচ্ছে কি সামরিক দিবস, সামরিক বাহিনী দিবস। আচ্ছা, এরপরে দেখেন প্রশ্ন, হোয়াট ইজ দ্য অফিসিয়াল রেশিও অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ? আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? প্রশ্ন জানতে চাইছি কি, আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, তাই না? আমরা সবাই জানি জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 অথবা 5:3। অর্থাৎ এই যে লম্বা, এই লম্বা যদি 10 ফুট হয়, তাহলে এই প্রস্থ হবে কত? প্রস্থ হবে 6 ফুট। লম্বা যদি 5 ফুট হয়, তাহলে মানে দৈর্ঘ্য যদি 5 ফুট হয়, তাহলে প্রস্থ হবে কত? 5 হইলে হবে কত? 3। এটাই আপনার কাছে জানতে চাইছে, তাই না? যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, এই বিষয়গুলো আপনার কাছে জানতে চেয়েছে। তাহলে আসেন, এই টাইপের প্রশ্ন হয়, ইংলিশে প্রশ্ন হয়, এটা শুনে অনেকেই ভয় পেয়ে যান। আমাদের অনেক স্টুডেন্ট আছেন ইংলিশে প্রশ্ন হয়, এই কথা শুনে অনেকে ভয় পেয়ে যান। ভয়ের কিছু নাই, প্রশ্ন একেবারে ইজি হয়। আমাদের সাথে ক্লাস করবেন, কয়েকদিন প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দেখবেন এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে, কোথাও আটকাবে না সাধারণ জ্ঞান ইনশাল্লাহ। একেবারে সহজ প্রশ্ন হয়, শুধু ইংলিশে হয়, এইটাই সমস্যা, এইটাই অনেকে ভয় পান। আচ্ছা, এরপরে আসেন আপনাদের প্রশ্ন অনেকেই করছেন, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্লাইডটা একটু দেখাচ্ছি, একবার প্রথমে চলো, কারণ আমি জাহাঙ্গীরনগর নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম, তো এই জন্য অনেকে হয়তো পান নাই প্রথম দিকে। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি করতে হবে, বি ইউনিট যেটা আছে, সামাজিক বিজ্ঞান আইন অনুষদ যেটা আছে, সেখানে আমি বলেছি যে সাধারণ জ্ঞানে আপনার 15 নম্বর সরাসরি থাকে। যৌক্তিক বিশ্লেষণ, এটাও সাধারণ জ্ঞানের মতোই, একটা সাধারণ জ্ঞানের একটা অংশ। যেমন একবার প্রশ্ন এসেছিল, আপনাকে বলি, প্রশ্ন এসেছিল কিরকম, যে আপনার প্রশ্ন এসেছিল কি, যে মানস সরোবর, তাই না? মানস সরোবর, এই টাইপের প্রশ্ন আসে। মানস সরোবর ইকুয়াল টু ব্রহ্মপুত্র হলে
ব্রহ্মপুত্র হলে কি 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 আসছিল, হ্যাঁ আপনার একটা প্রশ্ন আসছিল এরকম, লুসাই ইকুয়াল টু কি, এই টাইপের প্রশ্ন আসছিল, যৌক্তিক বিশ্লেষণ টাইপের প্রশ্ন আসছিল। ওমর ফারুক আমি আসছি, আপনার কথাটা আমি রাখতেছি, শুনেন। ওমর ফারুক আপনি জাহাঙ্গীরনগর নিয়ে কথা শুনতে চাইছেন, তো আমরা জাহাঙ্গীরনগরে আসছি আবার, যদি একবার কথা বলি তারপরে আপনার 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 কথায় আসছে, আপনি এতক্ষণ যাবৎ ধৈর্য ধারণ করে আমার সাথে আসেন, আপনার কথাটা না শুনলে এটা ইয়া হয়, এই জন্য আসছি আবার। তো এটা হচ্ছে কি বি ইউনিটের। এরপরে আসেন, বি ইউনিটের বিষয়টা এখানে দেওয়া হয়েছে। তারপরে কি আছে জাহাঙ্গীরনগরের, সি ইউনিট। এই উমর ফারুক দেখেন, সি ইউনিটে বলা হচ্ছে, যদি আপনি সি ইউনিট আবার দুইটা আছে, সি এবং C1, দেখেন C1 দুইটা আছে, তাই না? C1 আছে, সি ইউনিট আছে, দুইটাই আছে। যদি আপনি দেখেন সেখানে আপনার সি যেটা আছে, কলা ও মানবিক, এখানে একটু বানান ভুল হয়েছে, এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক বলা যায়, মানবিক হবে এটা, হ্যাঁ মানবিকই হয়ে গেছে। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউট, এখানে যদি আপনি পরীক্ষা দেন, সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট বিষয় অন্যান্য বিষয় 50 নাম্বার থাকে। আপনি সরাসরি সাধারণ জ্ঞান সংক্রান্ত পাবেন হচ্ছে আপনার 20 থেকে 25 নাম্বার পাবেন, আর বাকিটা হচ্ছে কি বিভাগ সংশ্লিষ্ট মানে সাবজেক্ট সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আপনি প্রশ্ন পাবেন। উমর ফারুক, আশা করি আপনি বুঝতে পারতেছেন। আর এখানে প্রশ্নের প্যাটার্ন 5 নাম্বার সব কিছু দেওয়া আছে, 80 নাম্বারের পরীক্ষা হবে, তার মধ্যে সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট নিয়ে হচ্ছে কি আপনার 50 নাম্বার, বাংলা ইংলিশে 15 করে থাকবে। মোহাম্মদ আপনি যদি ইংরেজিতে পড়ে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, শুনেন, আপনাদের একটু কথা বলি। গত কিছুদিন আগে আমাদের বাসায় এক ভাই এসেছিল, ওনার বাড়ি চট্টগ্রাম। আপনি অবাক হবেন, চট্টগ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলের এক কলেজ থেকে উনি পড়াশোনা করে 43তম বিসিএসে, সরি 41তম বিসিএসে উনি পুলিশ ক্যাডার হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডার হয়েছে। যদি আপনি ক্যাডার হইতে চান, বিশ্ববিদ্যালয়ে কোনো ফ্যাক্ট নেই, আপনি যে কোনো জায়গা থেকে ক্যাডার হওয়া সম্ভব। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় কখনো মানুষকে সফল করে না, জানেন? বিশ্ববিদ্যালয় কখনোই মানুষকে সফল করে না, সফল করে মানুষের চেষ্টা, তার সাধনা। মানুষ যত বেশি চেষ্টা করে সেই চেষ্টা অনুযায়ী সফল হয়। বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়, বড় বিশ্ববিদ্যালয়গুলো কি করে, অধিকাংশ ক্ষেত্রেই স্টুডেন্টদেরকে অহংকারী করে তোলে, যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি তমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি এই সাবজেক্টে পড়ি, আমি ভালো সাবজেক্টে পড়ি, সে খারাপ সাবজেক্টে পড়ে। এই ধরনের চিন্তা চেতনাগুলো আসলে কি করে, আপনার এই পড়াশোনা থেকে অনেক দূরে সরিয়ে দেয় মানুষকে সফল করে, মানুষকে সফল করে হচ্ছে তার চেষ্টা, তার সাধনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি যে কোনো ডিগ্রি থেকে পড়াশোনা করেও যদি আপনি বিসিএসসি হওয়ার ইচ্ছা থাকে তাহলে হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা এবার আসেন ওমর ফারুক, আপনার জন্য আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, বিভাগ সংশ্লিষ্ট বিষয়গুলো ফোকাস থেকে না, ফোকাসের শীট তৈরি হচ্ছে, বিভাগ সংশ্লিষ্ট বিষয়গুলো শীট তৈরি হচ্ছে, সেগুলো আপনি পাবেন, সেগুলো আপনি তখন পড়তে পাবেন, এখনো এগুলো রেডি হয় নাই সম্ভবত। আচ্ছা, এরপরে আসেন আমরা যেটা দেখবো, আপনি যেহেতু জানতে চেয়েছেন সি নিয়ে, C1 কলা, মানবিক, অনুষদ, নাট্যতত্ত্ব, নাট্য, এগুলো আপনি যদি মানে সাংস্কৃতিক জগতের মানুষ না হন তাহলে না, এটাতে না দেওয়াই ভালো। সাংস্কৃতিক জগতের মানুষ হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারেন। আর যদি সাংস্কৃতিক জগতের মানুষ না হন তাহলে এই শুধু সি ইউনিটে পরীক্ষা দিতে পারেন আপনি চাইলে। সামিরা, আপনি বিষয়ভিত্তিক জিকের জন্য কি পড়বেন জানতে চেয়েছেন। বিষয়ভিত্তিক জিকের জন্য আপনার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এই যে দেখেন C1-এ যে সাবজেক্টগুলো আছে, যে অনুষদগুলো আছে, সেখানে কি কি সাবজেক্ট আছে সেটা দেখবেন। হ্যাঁ, কি কি সাবজেক্ট আছে, এই অনুষদে কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর নাম দেখবেন। সেই সাবজেক্টগুলো থেকে আলাদা আলাদা পরীক্ষা হয়। তো সেই সাবজেক্ট, আপনি ধরেন বাংলা নিয়ে পড়তে চান তো বাংলা সংক্রান্ত পড়বেন। আপনি ধরেন ইংরেজি নিয়ে পড়তে চান, ইংরেজি সংক্রান্ত বিষয়গুলো পড়বেন। এটাকে বলা যায় সাবজেক্টিভ পড়াশোনা। ঠিক আছে, আচ্ছা। আরেকজন আমাকে নিয়ে প্রশ্ন করেছেন যে আপনি কি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন? না, আমি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেইনি, এটা সত্য। তবে আমার অসংখ্য স্টুডেন্ট সব বিশ্ববিদ্যালয়ে আছে বাংলাদেশে। আমি তো আজকে আপনি যিনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি যখন ক্লাস 1 অথবা 2-এ পড়েন তখন থেকে আমি কোচিংয়ে ক্লাস নেওয়া শুরু করছি। হ্যাঁ,
ফলে দেখা গেছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন, প্রশ্ন কেমন হয়, কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে। আর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে অসংখ্য স্টুডেন্ট আছে, তাদের সাথে আমার কথা হয়, কীভাবে তারা ভালো করছে, কীভাবে তারা সফল হয়েছে, এগুলো নিয়ে কথা হয়। ফলে আপনাদের সাথে কিছু কথা বলার সুযোগ হয়েছে বা যোগ্যতা হয়েছে আমার। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন এগুলো নিয়ে দেখেছি। আমরা চেষ্টা করব এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যারা ভর্তি হয়েছেন তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। যদি আপনারা প্রয়োজন মনে করেন এরকম স্লাইডটা দেখতে পারেন যে কী ধরনের প্রশ্ন হয়, কোন বিশ্ববিদ্যালয়ে কতটুকু প্রয়োজন। এরপরে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।